আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? কার কি অবস্থা বলো। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো, তাই না? স্থির তড়িৎ আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। আর হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার পরীক্ষাটা নেক্সট শুক্রবারে নিব, ঠিক আছে? নেক্সট শুক্রবারে আমাদের তাপগতিবিদ্যার উপর পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, দেখি কার কি অবস্থা। সব কি ক্লিয়ার আছে কিনা? আচ্ছা দেখো তো একটু, লাইট সাউন্ড। ধরো কমেন্টগুলো একটু পড়ি, তারপর শুরু করি নাকি? আমার নেট একটু স্লো হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, অনেকে জয়েন করেছে। বলো কার কি অবস্থা, বলো দেখি। সবাই নাস্তা টাস্তা করছে তো নাকি? সুন্দর করে খাওয়া দাওয়া করে বসবা, তাহলে দেখবা যা খিদা লাগছে না আর। বুঝা নাই? আমি অবশ্যই খাওয়া দাওয়া করি না, নাস্তা করি নাই, লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আজকে। আচ্ছা ঠিক আছে, তো দেখি কে কি বলতেছে। প্রথম থেকে আসি। আমাদের আরিফি, আরিফি, তারপর হচ্ছে আব্দুর রহমান, রতি, ওয়ালাইকুম আসসালাম। সব ক্লিয়ার আছে? নাইদা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আমাদের পারভেজ আছে, জি ভাইয়া ঠিক আছে। পারভেজ তুমি তো ক্লাস করো না, পরে দেখে নাও নাকি? লাইভ ক্লাসে থাকবা, বুঝছো? তাসিন কই? তাসিন নাই, নিয়ন নাই, এগুলো কই? আচ্ছা, বেচারা সব কিছু ক্লিয়ার তো নাকি? সব ঠিক আছে না? আমরা কি তাহলে শুরু করব? আমাদের ভাই আপনি কি খাবেন, টি না কফি? একটা হইলে হয়, সমস্যা নাই। গরিব মানুষের আবার টি আর কফি। আচ্ছা দেখা শুরু করি। আচ্ছা, তো বাচ্চারা এখন আমরা আজকে স্থির তড়িৎ শুরু করব, ঠিক আছে? তাহলে এখন খাতা টাতা নিয়ে প্রস্তুত হও। স্থির তড়িৎ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, 2 নম্বর অধ্যায় আমাদের, হ্যাঁ। আচ্ছা, তো স্থির তড়িৎ আর চল তড়িৎ দুইটা অধ্যায় আছে। এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকে, বুঝছো? যদি স্থির তড়িৎ থেকে দেয় তাহলে চল তড়িৎ থেকে দিবে না, চল তড়িৎ থেকে দিলে স্থির তড়িৎ থেকে দিবে না, বুঝছো? যে কোনো একটা আর কি, দুইটাই ইলেকট্রিসিটির চ্যাপ্টার। আচ্ছা, তো দেখো আমরা স্থির তড়িৎ পড়বো, স্থির তড়িৎ, ঠিক আছে তো? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো স্থির তড়িৎ পড়ার আগে আমরা স্থির তড়িৎ জিনিসটা কী সেটা একটু বুঝি। দেখো, আমি যদি একটা অ্যাটম নেই, মনে করো হিলিয়াম অ্যাটম নেই, ঠিক আছে? হিলিয়াম অ্যাটমের তোমার নিউক্লিয়াসে 2জন প্রোটন আছে, আর 2টা কি আছে, নিউট্রন আছে, জানো তো এগুলো না? তাই না? আর হচ্ছে বাইরে কি থাকে, 2টা ইলেকট্রন থাকে। আচ্ছা, তাহলে এই অ্যাটমটা সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ, মানে চার্জ নাই। আচ্ছা, তো এখন আমরা যদি কি কাজ করি, এর মধ্যে তো সার্বিকভাবে কোনো চার্জ নাই, কারণ যতটা প্রোটন ততটা আবার ইলেকট্রন, মানে যতটা প্রোটন ততটা ইলেকট্রন থাকলে ওই অ্যাটমটা চার্জ নিরপেক্ষ হবে। আচ্ছা, আমরা যদি এই অ্যাটম থেকে একটা ইলেকট্রন কোনোভাবে বার করে নেই, মনে করো তাপ দিয়ে বা যে কোনো উপায়ে আমরা বার করে নিলাম, তখন কি হবে জানো? এই অ্যাটমটা তখন কানাকাটি করবে, মানে একটা ইলেকট্রনের শর্টেজ তার দেখা দিয়েছে। তখন আমরা বলবো যে এই হিলিয়াম প্লাস হয়ে গেছে, মানে হিলিয়াম আদান, তা মানে হিলিয়াম যে অ্যাটমটা ছিল তার থেকে একটা ইলেকট্রন নাই হয়ে গেছে, যার কারণে একটা প্লাস। বুঝছো তো নাকি? যদি 2টা ইলেকট্রন বার করে নেই তাহলে হিলিয়াম ডাবল প্লাস হয়ে যাবে। তখন আমরা বুঝবো ওই অ্যাটমে যে 2টা ইলেকট্রন ছিল ওই 2টা ইলেকট্রন আসলে নাই, চলে গেছে বা নিয়ে নেওয়া হয়েছে। তাহলে থাকে কে? শুধু থাকে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াসটা থাকে, ঠিক আছে? আর হিলিয়ামের নিউক্লিয়াসটাকে আলফা কণা বলে। কি কণা বলে? আলফা কণা।
আচ্ছা, তো আমরা আলফা কণা নিয়ে পড়বো পরে, হ্যাঁ 9 অধ্যায় আছে আমাদের। আপাতত চিনে রাখলাম আর কি আলফা কণাকে। আলফা কণা হচ্ছে হিলিয়ামের অ্যাটম থেকে 2টি ইলেকট্রন বার করার পর যে নিউক্লিয়াসটা থাকে সেটি হচ্ছে আমাদের আলফা কণা। আলফা কণার চার্জ কত বাচ্চারা, মানে এই নিউক্লিয়াসটার চার্জ কত? নিউক্লিয়াসের চার্জ কি +2 না? মানে দুইটা ইলেকট্রনের মানে পজিট্রনের চার্জ, হ্যাঁ একটার চার্জ কত বাচ্চারা? একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম নেগেটিভ না? আর সমপরিমাণ পজিটিভ চার্জ কত হবে? যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে এই পরিমাণ চার্জ তৈরি হবে, এটাকে আমরা পজিট্রন বলি। তাহলে এখানে কয়টা পজিট্রনের চার্জ হবে? 2টা পজিট্রনের চার্জ হবে, 2 × এটা, বুঝছো তো নাকি? আচ্ছা, তাই এটা নিয়ে আমাদের পরে পড়া আছে। আবার আরেকটা জিনিস বলি, দেখো এখানে কয়জন আছে নিউক্লিয়ন? 4 জন। তাহলে 4 জন নিউক্লিয়নের ভরটি হবে নিউক্লিয়াসের ভর, মানে আলফা কণার ভর, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের এই চ্যাপ্টারে পড়া না, আমরা পর আলোচনা করব। জাস্ট আমরা আলফা কণা চিনলাম, আলফা কণার চার্জ কত আর আলফা কণার ভর কত হবে সেটা হচ্ছে 4টা নিউক্লিয়নের ভর, হ্যাঁ, বা হাইড্রোজেন ভরের 4 গুণ। আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করব। এখন দেখো, তাহলে এই যে আমরা তার থেকে ইলেকট্রন বার করলাম, তাহলে 2টা পজিট্রন মানে পজিটিভ আধান হলো, হ্যাঁ। এখন এই যে পজিটিভ আধানগুলা, এগুলা কি স্থির না? এগুলা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে, এগুলো কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে না। কিন্তু ইলেকট্রন কি করতে পারে? এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে। এই জন্য ইলেকট্রনকে বলা হয় চলো আদান। কি আদান? চলো আদান। আচ্ছা, তাহলে চলো আদান হচ্ছে যে মুভমেন্ট করতে পারবে সেটা হচ্ছে চলো আদান, আর যে মুভমেন্ট করতে পারে না তার নাম হচ্ছে স্থির আদান, হ্যাঁ। তাহলে পজিটিভ আদানকে আমরা স্থির আদান বলি, আর ইলেকট্রন যেটা, ইলেকট্রনকে আমরা চলো আদান বলবো, ঠিক আছে। তাহলে স্থির আদান নিয়ে আমরা যেখানে পড়বো, যেখানে স্টাডি করব সেটার নামই হচ্ছে স্থির তড়িৎ, ঠিক আছে। অথবা স্থির আদানের যে প্রভাব, মানে একটা স্থির আদান থাকলে ওই স্থির আদানের জন্য কি কি হবে, হ্যাঁ, কি কি ঘটনা ঘটতে পারে সেই জিনিসগুলো আমরা স্থির তড়িতে পড়বো, ঠিক আছে। তাহলে স্থির আদান নিয়ে আমরা ফিজিক্সের যে জায়গায় পড়বো বা যে জায়গায় স্টাডি করছি সেটার নাম হচ্ছে স্থির তড়িৎ, আর চলো আদান নিয়ে যেখানে পড়বো সেটার নাম হচ্ছে চলো তড়িৎ। সবাইকে বুঝছো? তাহলে আমরা এই চ্যাপ্টারে পড়বো স্থির আদান নিয়ে, একটা বস্তুর মধ্যে স্থির আদান দিয়ে দিব, দিয়ে দেখবো যে বিভিন্ন কাহিনী কি হয়, ঠিক আছে। আর চলো আদান নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো, বুঝছো তো না সবাই? এই পর্যন্ত ঠিক আছে কিনা বলো? ওকে, তাহলে আমরা স্থির আদান চিনে গেলাম, হ্যাঁ। আচ্ছা, স্থির আদান মানে আমরা শুধু পজিটিভ আদান নিয়ে চ্যাপ্টার আলোচনা করব, হ্যাঁ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তোমরা যখন ছোট ছিলা তোমরা কি করতে? কলমকে মাথার মধ্যে এরকম ঘষা দিতা, দিয়ে কি করতে? বাচ্চারা তুমি কাগজের উপর ধরতা, দেখতে যে সে কাগজকে আকর্ষণ করে, দেখতে না? আচ্ছা, তো এই ঘটনাটা কেন ঘটে শোনো। যদি একটা বস্তু চার্জ নিরপেক্ষ হয়, মানে করে এটা একটা বস্তু, তার মধ্যে কোনো চার্জ নাই, তার মধ্যে চার্জ নাই, হ্যাঁ, চার্জ না থাকলেও মানে সে নিরপেক্ষ আছে, সে চার্জ না থাকলেও কি করতে পারবে জানো? একটা অনাহিত, একটা কথা হচ্ছে আহিত, আহিত মানে হচ্ছে চার্জিত, আর অনাহিত মানে কি? অনাহিত মানে হচ্ছে অচার্জিত, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এটা একটা অনাহিত বস্তু, মানে চার্জবিহীন একটা বস্তু, এটা আর একটা চার্জবিহীন বস্তু। তাহলে একটা চার্জবিহীন বস্তু আর একটা চার্জবিহীন বস্তুকে আকর্ষণ করতে পারে, বুঝছো? আকর্ষণ করতে পারে। অথবা তোমার একটা, তাহলে আমরা এই জিনিসটাকে বুঝতে পারছো যে একটা অনাহিত মানে চার্জ ছাড়া বস্তু একটা অচার্জিত বস্তুকে আকর্ষণ করতে পারে, চার্জিত বস্তুকে আকর্ষণ করতে পারে। আচ্ছা, আর সে যদি চার্জিত হয়ে যায়, মানে ঘর্ষণের ফলে বা কোনোভাবে যদি চার্জিত হয়ে যায়, তাহলে তো আরও আগে সে আকর্ষণ করবে, তাই না? মানে যখন তার মধ্যে চার্জ ছিল না তখনই আকর্ষণ করতো, আর চার্জ চলে আসলে আরও বেশি আকর্ষণ করবে, ঠিক আছে। ওই আকর্ষণের কারণে কাগজগুলো উপরের দিকে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ঘর্ষণের ফলে কি হয়? যখন আমরা এই চুলের সাথে এটার ঘর্ষণ করি তাহলে কি হয় জানো? এই কলম থেকে মনে করো আমাদের কিছু ইলেকট্রন আমাদের মাথার মধ্যে চলে আসে, এই উকুনের মতো, উকুনের মতো, মেয়েরা তোমাদের উকুনের মতো, যাই হোক এদিকে দেখাও। তাহলে এই ঘর্ষণের ফলে কি হয় বাচ্চারা শোনো, তাহলে ইলেকট্রনগুলা কি করে? মাথার মধ্যে চলে আসে। ইলেকট্রন এখন তোমার মাথার মধ্যে, চিন্তা করো কি ভয়ানক কাহিনী। ছেলেদের মাথায় উকুন থাকে, হ্যাঁ, কম বেশি। তো যাই হোক বাচ্চারা দেখো, আমরা এখন যেটা পড়তেছিলাম শোনো, উকুন, আচ্ছা উকুন না ইলেকট্রন আর কি, আমরা উকুন বাদ। তাহলে আমরা যখন এটা ঘর্ষণ দিব তাহলে এখান থেকে ইলেকট্রন আমাদের মাথায় চলে আসবে, তাহলে ইলেকট্রন যদি চলে আসে এটা পজিটিভলি চার্জ হয়ে যাবে না, আর আমাদের মাথা নেগেটিভলি চার্জ হয়ে যাবে, কারণ কি ইলেকট্রন আমাদের মাথায় আছে, বুঝছো তো না? আচ্ছা, তাহলে আমাদের বিষয়টা বুঝলাম যে আমরা যখন একটা বস্তুকে আর একটা বস্তুতে মানে ঘর্ষণ করি, মানে ঘষা দেই, তখন কি হয়? এক বস্তু থেকে ইলেকট্রন আরেক বস্তুতে চলে যাবে। এখন কোন বস্তু থেকে যাবে আর কোন বস্তু নিবে এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে ওই দুইটা বস্তুর মধ্যে কার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, বুঝছো? যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হবে সে কি করবে? ইলেকট্রন নিয়ে নিবে। আর যার ইলেকট্রনের প্রতি আসক্তি কম হবে তাহলে সে ইলেকট্রন দিয়ে দিবে, আর যে দিয়ে দিবে সে হবে ধনাত্মক, আর যে নিবে সে হবে কি ঋণাত্মক। সবাই বুঝছো তো নাকি?
আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমাদের কে ধনাত্মক চার্জ হবে, কে ঋণাত্মক চার্জ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো বাচ্চারা শোনো, যখন তুমি কাচকে রেশম দ্বারা ঘষবা, রেশম, ওকে, কে জানি ইংরেজি দিয়ে দিচ্ছে, মেয়েরা মনে রাগ করছে, রাগ করো না, হচ্ছে আমরা উদাহরণ দিয়েছি, উদাহরণ দিলে কি রাগ করতে হয় নাকি, দেখো না। আচ্ছা শোনো, এই তোমরা কি রাগ করছো, রাগ করো না, দেখো সবাই একটা লাভ দিয়ে দাও, লাভ একটা একটা কেয়ার রিয়াক্ট দিয়ে দাও, ঠিক আছে না। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো রাগ করো না, দেখো এদিকে তাকাও, শোনো না, এটা উদাহরণ এনে দিছি, দেখো না কি করতেছে। কাঁচ আর কি রেশম, যখন তুমি কাঁচকে রেশম দ্বারা ঘষবা, দেখবো এই দুইটার মধ্যে রেশমের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। তাহলে সে কি করবে বলো তো, রেশম কি করবে, কাঁচ থেকে ইলেকট্রন নিয়ে নিবে। তাহলে নিয়ে নিলে কি হবে, তাহলে কাঁচ পজিটিভলি চার্জ হয়ে যাবে আর সে নেগেটিভলি চার্জ হয়ে যাবে, বুঝছো। তাহলে আমরা বুঝলাম কাঁচকে রেশম দ্বারা ঘষলে কাঁচ পজিটিভ হয়ে যায় আর রেশম কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আর যদি তুমি কাঁচকে পশম দ্বারা ঘষো, পশম, তখন দেখবা কি জানো, কাঁচ নেগেটিভ হয়ে যায় আর পশম কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। কেন? কারণ কাঁচের পশমের তুলনায় ইলেকট্রন শক্তি বেশি। তাহলে আসলে দেখো কাঁচ একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে, তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করছে আমি আসলে কার সাথে তাকে আমরা ঘষা দিচ্ছি। তাহলে যার সাথে আমরা ঘষা দিব তার তুলনায় যদি কাঁচের ইলেকট্রন শক্তি বেশি হয় তাহলে সে নেগেটিভ হবে, আর যদি ওই বস্তুটারই ইলেকট্রন শক্তি বেশি হয় তাহলে সে নেগেটিভ হবে। তাহলে দুইটা বস্তুর মধ্যে কে নেগেটিভ হবে এটা ডিপেন্ড করে কার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, বুঝছো। ওকে, তাহলে এই ক্ষেত্রে কাঁচের ইলেকট্রন আসক্তি বেশি, যার কারণে সে নেগেটিভ হয়েছে, আর পশম কি হয়েছে, পজিটিভ হয়েছে। হ্যাঁ, ইবোনাইট, 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 হ্যাঁ, সাথে ফ্লানেল, ফানেল, ফ্লানেল মনে হবে না, ফ্লানেল। আচ্ছা, ইবোনাইটের সাথে ফ্লানেল যদি তুমি ঘষো, দুইটি পদার্থ, তাহলে ইবোনাইট কি হয় জানো, নেগেটিভ হয়, আর ফ্লানেল কি হয়, পজিটিভ হয়, বুঝছো, কারণ ইবোনাইটের ইলেকট্রন আসক্তি বেশি। আচ্ছা, তাহলে এই তিনটা উদাহরণ মনে রাখবে, এই তিনটা উদাহরণ বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, তো তোমরা যে কাজটা করবা, তাহলে এগুলো তো বুঝতে পারছো, সবাই একটু কমেন্টে জানাও। আমাদের এখানে একটা চার্ট আছে, দেখবা চার্ট, এই যে চার্ট দেখছো, সবাই কি দেখতে পাচ্ছ কিনা দেখো। এই চার্টের যে উপরে আছে তার ইলেকট্রনের প্রতি আসক্তি কম, যে নিচে আছে তার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। মানে নিচে যার আছে তারা লুবি, বুঝছো, মানে যারা লুবি তারা তো নিচে থাকবে, তারা কি উপরে থাকবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের চার্টের যে নিচে থাকবে তাহলে সে কি করবে, সে ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হবে। যেমন আমরা হচ্ছে 1 নম্বরে যে আছে তার নাম হচ্ছে মনে করো ফার্ল, হ্যাঁ, তাকে নিচ্ছি। আর আরেকটা পদার্থ নিচ্ছি, মনে করো সেটা হচ্ছে 5 নাম্বার অব্র, বাচ্চারা বুঝছো। তাহলে যে এটা উপরে আছে তাহলে তার ইলেকট্রনের প্রতি আসক্তি কম, অব্রর ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হবে না। তাহলে ফার আর অব্রের মধ্যে আমরা যদি ঘষা দিই তাহলে কে নেগেটিভ হবে, কে পজিটিভ হবে, যে নিচে আছে তার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, তাহলে সে নেগেটিভ হয়ে যাবে আর সে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সবাইকে বুঝছো। তো এরকম করে ঘষে ঘষে একটা চার্ট তারা বানাইছে যে কে পজিটিভ হয়, কে নেগেটিভ হয়। সবাই কি ঘটনাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, কমেন্ট কমেন্ট। কই গেলা তোমরা, ও বাচ্চারা, যেও না আমাকে ছেড়ে, তোমরা কই যাবা। ওকে, বুঝছো কি না বলো না, ও বাচ্চারা বলো না। কই কে কে, আমাদের পারভেজ কই, তারপর হচ্ছে রতি কই, তারপর আরেফি কই, আরেফি তোমার নামটা কিন্তু সেই মোহাম্মদ আরিফি, তারপর আব্দুর রহমান, তারপর হচ্ছে আর কে আছে, তারপর নাহিদা, তারপর আর কই, আরে আর কই, যারা আছে কমেন্ট করছে না তারাও কই। আচ্ছা দেখো আমাদের হাসান আছে, কে এম হাসান, ঠিক আছে তো না। আচ্ছা, আমাদের ফারিয়াও আছে, হ্যাঁ, কমেন্ট করবে, হ্যাঁ, কমেন্ট না করলে আসলে বুঝতে পারবো না। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত বুঝছি, এখন আমাদের মেইন পড়া শুরু বাচ্চারা। দেখো আদানের কোয়ান্টায়ন, আদানের কি কোয়ান্টায়ন, খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটা 2 মার্কে আসে, অনুধাবন প্রশ্নে আসে। তা আদানের কোয়ান্টায়ন কি, দেখো আমাদের শোভ আছে, হ্যাঁ, আমাদের আরেফি আছে। ওকে, দেখো দেখো আদানের কোয়ান্টায়ন জিনিসটা কি, মুস্তাকিম আছে। আচ্ছা ঠিক আছে, এখন কমেন্টের ঝড় তৈরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই সুন্দর সুন্দর সুন্দর। ওকে ওকে, দেখো আদানের কোয়ান্টায়ন না। আচ্ছা শোনো, মনে করো এটা একটা বস্তু, হ্যাঁ, তার মধ্যে কোনো চার্জ টার্জ ছিল না। যদি আমরা এখান থেকে একটা ইলেকট্রন বার করি তাহলে একটা পজিটিভ হবে না, তখন তুমি তার চার্জের মানটা কত বলবা, চার্জের মান বলবা ই, মানে একটা পজিট্রনের চার্জ। হ্যাঁ, যদি দুইটা নাও, দুইটা ইলেকট্রন বার করো তাহলে দুইটা পজিট্রনের চার্জ হবে।
যদি 3টা নাও তাহলে 3টে ইলেকট্রন বার করলে 3টা পজিট্রনের চার্জ হবে, যদি 4টা ইলেকট্রন বার করো তাহলে 4টা পজিট্রনের চার্জ হবে, তাই না বাচ্চারা? তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, 1 2 3 4 এরকম হচ্ছে, কখনো কি 2.5 হবে কি না বাচ্চারা? না, কারণ ইলেকট্রন গেলে পূর্ণ একটা যাবে, মানে দুইটা গেছে আর আরেকটা গেলে পুরাটাই যাবে, অর্ধেক যাবে না, যে অর্ধেক ইলেকট্রন থাকলো অর্ধেক গেল না, বুঝো না? এই যে অনেকে বলে না যে আমরা মানে অর্ধেক আসলো অর্ধেক গেল, মানে আসলো না, এরকম একটা বিষয়, বুঝছো তো বিষয়টা নাকি? তাহলে মানে হচ্ছে যদি 2টা ইলেকট্রন যায়, 3 নম্বর ইলেকট্রনটা গেলে সম্পূর্ণভাবে চলে যাবে, অর্ধেক অর্ধেক না, তাহলে সম্পূর্ণভাবে চলে গেলে তো 3টা পজিট্রন হয়ে যাবে, তখন 3টার চার্জ হবে 3, 3টার চার্জ হবে কি 3। এর মানে হচ্ছে কোন একটা বস্তুতে যে চার্জ থাকবে সব সময় এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যক গুণিতক হবে, ইলেকট্রনের আদানের পূর্ণ সংখ্যক গুণিতক হবে। কেন? কারণ একটা ইলেকট্রন গেলে 1e, 2টা গেলে 2e, 3টা গেলে 3 হবে, কখনো 3.5টা ই হবে না, কারণ গেলে 4টা যাবে, 3.5 নাই, বুঝছো কি? তাহলে আমরা বুঝলাম আদানের কোয়ান্টায়ন বলতে এটাই বোঝায় যে একটা বস্তুতে চার্জের মানটা কি হবে, পূর্ণ সংখ্যক গুণিতক, ইলেকট্রনের মানের পূর্ণ সংখ্যক গুণিতক। সবাইকে জিনিসটা বুঝতে পারছো? তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে বাচ্চারা? সেটা হবে ne, কিউ ইজ ইকুয়াল টু ne, এটাকে বলা হয় আদানের কোয়ান্টায়ন, যে n এর মানটা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে কোনো একটা বস্তুতে কোন কোন চার্জগুলো হইতে পারবে না, এই যে মাইনাস, তোমার হচ্ছে মাইনাস না, মনে করো তোমার 2.5e, তারপর 1.2e, এগুলো কি হইতে পারবে বাচ্চারা? বলো না, কমেন্ট করো। বুঝছো বাচ্চারা? ঠিক আছে, তাহলে এগুলা হইতে পারবে না, কিন্তু -7e হইতে পারবে কিনা? হ্যাঁ, -7e হইতে পারবে, মানে পূর্ণ সংখ্যা হইলেই হবে। হ্যাঁ, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। যদি আমরা এখানে প্লাস চার্জ নেই তাহলে প্লাস, যদি পজিটিভ চার্জ হয় তাহলে পজিটিভের পূর্ণ সংখ্যক গুণিতক, যদি এটা নেগেটিভ চার্জ হয় তাহলে নেগেটিভের পূর্ণ সংখ্যক গুণিতক। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস দুইটাই হইতে পারবে, কিন্তু ওই ফ্র্যাকশনটা হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, ঠিক আছে? এটাকে আদানের কোয়ান্টায়ন বলে। আচ্ছা, তো এখন আমরা আদানের কোয়ান্টায়ন বুঝতে পারলাম, এখন আমরা যে কাজটা করব দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা সেটা দেখতে যাচ্ছি। হ্যাঁ, মনোযোগ দাও। তো এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা দেখো, তোমার আমি যদি বলি এখান থেকে একটা ইলেকট্রন বার করো, তাহলে কি হলো 1e, ঠিক আছে না? 2টা ইলেকট্রন বার করো তাহলে 2e, 3টা বার করো 3। আচ্ছা, তা আমি চাই 1 কুলম আধান, মানে আধানের একক তো কুলম, তাই না? তাহলে 1 কুলম আমরা কি করতে চাই, এখান থেকে ইলেকট্রন বার করতে চাই। তাহলে 1 কুলম মানে 1 কুলম চার্জ তৈরি করতে চাই, সেটা আমরা বার করতে চাই। যে আমাদের কাজ হচ্ছে এই বস্তুতে আমরা এখন 1 কুলম চার্জ দিব, 1 কুলম চার্জ দেওয়ার জন্য এখানে কয়টা ইলেকট্রন বার করতে হবে, এখানে কি 2টা ইলেকট্রন বার করবো না 3টা না 4টা, কয়টা? ওকে, সেটা আমরা এখন দেখবো। তাহলে 1 কুলম চার্জের জন্য কি একটা বার করলেই হবে না 2টা না 3টা? আচ্ছা বলো তো, একটা বার করলে কত হবে? সেটা 1 এবং এর মান হবে 1 × 1.6 × 10⁻19, তাই না? এত কুলম হবে। তাহলে 1 কুলমের জন্য কয়টা দরকার? 1 কুলমের জন্য যে মানটা দরকার, যতটা ইলেকট্রন বার করতে হবে, সেটা হচ্ছে 6.25 10⁻18 সংখ্যক ইলেকট্রন তুমি বার করবা। মানে এখানে যদি 3টা বার করো তাহলে তো 3 হইলো, বাট তুমি যদি এত সংখ্যক ইলেকট্রন বার করো তাহলে এত সংখ্যক পজিটিভ আধান তৈরি হবে, আর এত সংখ্যক পজিটিভ আধানের চার্জ কত হবে? সেটা হবে কিউ ইজ ইকুয়াল টু ne, তাই না? তাহলে n এর মানটা হবে 6.25 10⁻18 এত টি ইন্টু ই, কারণ একজনের চার্জ হয় 1e, দুইজনের চার্জ হয় 2e, 3টে ইলেকট্রন গেলে চার্জ হয় এখানে 3, তাহলে এত টি চলে গেলে হবে এত ইন্টু ই। সবাই তো বুঝছো? তাহলে এই চার্জের মানটা হবে 1 কুলম। আচ্ছা, তাহলে কেন এটা আপনি একটু দেখাচ্ছি। দেখো, আমরা এখন এটা বার করতে চাই যে আমাদের এখানে 1 কুলম চার্জ আমরা চাই, তাহলে আমাদের কতটি ইলেকট্রন বার করতে হবে? আর এটা হচ্ছে ইলেকট্রনের আদান, যার মান হচ্ছে 1.6 × 10⁻19। তাহলে তুমি n এর মানটা বার করো, n ইজ ইকুয়াল টু কত হবে? q/e, এটা তো আমরা জানি না। তাহলে q ইজ ইকুয়াল টু ne, আমরা n এর মানটা বার করতে চাই যে n এর মান কত হইলে চার্জের মানটা 1 কুলম হবে। আচ্ছা, তাহলে এখানে 1 কুলম দিবা আর এখানে 1.6 × 10⁻19 কুলম দিবা, দিয়ে তুমি কত পাবা জানো? 6.25 10⁻18 সংখ্যক। দেখো, দুইটা কি কুলম কুলম না? তাহলে তুমি এককবিহীন একটা নাম্বার পাবা, এটা আসলে একটা নাম্বার, যে 6.25 10⁻18, ঠিক আছে? তাহলে এত সংখ্যক ইলেকট্রন বার করলে এখানে 1 কুলম চার্জ হবে। তুমি এটা এভাবে বুঝতে পারো যে কিউ ইজ ইকুয়াল টু ne, তাহলে আমি n এর মানটা দেখি, এটা বসাই 6.25 × 10⁻18 সংখ্যক ইলেকট্রনের চার্জ, মানে ইলেকট্রন চলে গেলে এত সংখ্যক পজিটিভ চার্জ, তাহলে এত সংখ্যক পজিটিভ চার্জ হবে এত ইন্টু ই। তাহলে ই এর মান হচ্ছে কত? 1.6 × 10⁻19, এর দ্বারা গুণ করলে দেখবে এটা 1 কুলম হয়। সবাইকে বুঝছো? তাহলে তোমরা কি এটা ক্লিয়ার হয়েছে যে 1 কুলম চার্জ নেওয়ার জন্য কোনো একটা বস্তু থেকে কতটা ইলেকট্রন নিতে হবে
সেটা হচ্ছে 6.25 10^18 সংখ্যক নিতে হবে। আর এত সংখ্যক ইলেকট্রন বার করলে এখানে এত সংখ্যক পজিটিভ চার্জ হবে, আর এত সংখ্যক পজিটিভ চার্জের মান হবে এত ইনটু ই। সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই বাচ্চারা বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা? কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমার একটা বস্তুতে 2 কুলম্ব চার্জ আছে, 2 কুলম্ব চার্জ, পজিটিভ চার্জ, হ্যাঁ, এর মানে এখানে ইলেকট্রন চলে গেছে, যার কারণে পজিটিভ আধান তৈরি হয়েছে। এখন তোমাকে আমি বললাম যে এখানে 2 কুলম্ব চার্জ আছে, তাহলে আমি কয়টা ইলেকট্রন বার করছি এখান থেকে? 4টা? না বাচ্চারা, 1 কুলম্বের জন্য আমার প্রয়োজন হচ্ছে 6.25 10^18। তাহলে আমি যে এটার যদি দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন বার করি, তাহলে যে চার্জটা হবে সেটা হবে 2 কুলম্ব, তাই না বাচ্চারা? তাহলে আমি যদি এত দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন বার করি, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে নাম্বার, তাহলে নাম্বারের সাথে চার্জের মান গুণ করো, দেখবা যে 2 কুলম্ব পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে আমি যদি বলি 2 কুলম্ব চার্জ বার করছি, তাহলে দেখো 6.25 10^18 এইটা বার করলে এই প্যাকেট পরিমাণ বা এই পরিমাণ বার করলে 1 কুলম্ব, তাহলে ডাবল পরিমাণ ইলেকট্রন বার করছি, তাহলে এত ডাবল পরিমাণ পজিটিভ আধান তৈরি হয়েছে। আমি যদি বলি আমার এখানে 10 কুলম্ব চার্জ আছে, এর মানে হচ্ছে এটার 10 গুণ ইলেকট্রন বার করা হয়েছে, যার কারণে এখানে 10 কুলম্ব চার্জ তৈরি হয়েছে। সবাই ক্লিয়ার হয়েছে কিনা বাচ্চারা? ফারিয়া, আমাদের সোহাগ আছে, ওকে, আব্দুর রহমান, ওকে, অনেকে আছে, ওকে, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে আমাদের 1 কুলম্ব চার্জ কতটুকু, 2 কুলম্ব চার্জ কতটুকু। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো বাচ্চারা, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আদানের নিত্যতা। হ্যাঁ, আদানের নিত্যতা জিনিসটা দেখবো। আচ্ছা, শোনো, আদানের নিত্যতা। আদানের নিত্যতা মানে কি জানো? ওইদিকে তাকাও। আদানের নিত্যতা মানে হচ্ছে, আচ্ছা, আর একটা জিনিস তোমরা দেখো, তোমরা কি এই জিনিসটা জানো? কি ইজ ইকুয়াল টু আইটি, এই রিলেশনটা জানো? দেখো তো, কারেন্ট মানে কি বাচ্চারা? কারেন্ট মানে হচ্ছে 1 সেকেন্ডের চার্জ। 1 সেকেন্ডের চার্জকে আমরা কারেন্ট বলি। হ্যাঁ, এটা 3 নম্বর অধ্যায়ে আমরা পড়বো এই রিলেশন নিয়ে। জাস্ট এই অধ্যায়টা সামান্য আছে, এই জন্য আলোচনা করে দিচ্ছি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে? আইটি। হ্যাঁ, তাহলে তুমি যদি 1 এম্পিয়ারের কারেন্ট ফ্লো করো 1 সেকেন্ড ধরে, তাহলে যে পরিমাণ চার্জ যাবে সেটা হচ্ছে 1 কুলম্ব চার্জ। ঠিক আছে? এইভাবেও তুমি বলতে পারো যে 1 কুলম্ব চার্জ হচ্ছে 1 এম্পিয়ারের একটা কারেন্ট 1 সেকেন্ড ধরে পাঠালে যে চার্জ চলে যাবে সেটা হচ্ছে 1 কুলম্ব চার্জ। ঠিক আছে? তাহলে এটা আমরা আলোচনা করবো 3 নম্বর অধ্যায় ডিটেলস দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আদানের নিত্যতা। এখন বিষয় হচ্ছে, দেখো, মনে করো আমি এখানে বললাম এখানে 3টা পজিটিভ, 5টা পজিটিভ, এখানে হচ্ছে 2টা পজিটিভ চার্জ আছে। হ্যাঁ, মনে করো। আচ্ছা, এর মানে হচ্ছে এখানে অভাব বেশি, এখানে অভাব একটু কম। তাহলে আমরা যদি এদেরকে তার দ্বারা সংযোগ করি, একটা তার দ্বারা সংযোগ করে দিয়েছি, দেখো। এখন বাচ্চারা বলো তো, তার অভাব বেশি না? তাহলে সে তার থেকে ইলেকট্রন কিন্তু টেনে নিয়ে আসবে। তাহলে দেখো, এখান থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে এসে সে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখানে একটা কি হবে বলো তো বাচ্চারা? এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে না? কারণ এখান থেকে চলে আসার ফলে তো এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে নাকি? আর এই ইলেকট্রনটা আইসে তাকে ব্যালেন্স করে দিল। তাহলে আমরা কি বলতে যাচ্ছি যে এখানে একটা আদান তৈরি হয়েছে। বাট এই আদান যেটা তৈরি হয়েছে কেন হয়েছে? কারণ একটা ইলেকট্রন এদিকে চলে গেছে। তাহলে একটা ইলেকট্রন চলে যাওয়ার ফলে একটা পজিটিভ আদান তৈরি হয়েছে নাকি? তাহলে আমাদের এই জিনিসটা কি আসলে উৎপন্ন হয়েছে নাকি? কিন্তু এটা কি অটোমেটিক হয়েছে? মানে কিছু না থেকে হয়ে গেছে? আদানের নিত্যতা মানে হচ্ছে, মানে শক্তির নিত্যতা বলতে কি বুঝছিলা? শক্তির নিত্যতা মানে হচ্ছে শক্তির ধ্বংস নাই, যে এক ফর্ম থেকে আরেক ফর্মে যাবে। ঠিক আছে? ধ্বংস নাই, সৃষ্টিও নাই। আদানেরও ধ্বংস নাই, সৃষ্টি নাই, জাস্ট এক ফর্ম থেকে আরেক ফর্মে গেছে। তাহলে একটা ইলেকট্রন এখানে চলে আসার ফলে এখানে একটা চার্জ কমে গেছে। দেখো, এখানে একটা পজিটিভ চার্জ কমে গেছে, এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে। তাহলে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় চার্জটা শিফট হয়েছে, তৈরি হয়েছে কি না? এই জন্য আদানেরও কি নাই বলতো? সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, সে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয় মাত্র। সবাই বুঝছো? এটাকে আদানের কি বলা হয়? নিত্যতা বলা হয়। তাহলে আমরা আদানের নিত্যতার বিষয়টা বুঝলাম, যে আসলে আধান তৈরি করা যাবে না, জাস্ট আমরা ফর্ম চেঞ্জ করতে পারবো। যে একটা ইলেকট্রন নিয়ে নিলে ইলেকট্রন কতগুলো নিয়ে নিলে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, আর ইলেকট্রন যেখানে দিব সে আবার ওই পজিটিভ চার্জকে কমাই দিবে, তাই না? সমান সংখ্যক পজিটিভ চার্জ কমাই দিবে। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, আদানের নিত্যতার কনসেপ্টটা? কমেন্ট করো। আমরা এখন আমাদের মেইন পড়ায় যাবো বাচ্চারা, কুলম্বের সূত্র। কিসের সূত্র? কুলম্বের সূত্র। সবাই একটু বলো, এখান থেকে আমাদের পড়া শুরু, বুঝছো? কুলম্বের সূত্র। আদানের নিত্যতা বিষয়টা বুঝছো কিনা বলো? ওহ, বলো না, খিদা লাগছে আমার। হ্যাঁ, শোনো, বলো। ভালো লাগতেছে না, বলো না তোমরা, কমেন্ট করো। তাও নয়,
জি ভাই বুঝছে। আচ্ছা, আরিফ, আমাদের আব্দুর রহমান বুঝছে, আরিফি, নাহিদা, ফারিয়া, বুঝছো না? আচ্ছা মাশাল্লাহ, তোমরা অনেক ভালো। তোমরা কিছু খাবা? খাইতে চাইলে বলো। আচ্ছা, এ দেখা দেখা শুরু করি, সমস্যা নাই, দেখো দেখো। ওকে, আবার কুলম্বের সূত্র পড়বো নাকি? বুঝছো না? মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে দেখো। আচ্ছা, আর একটা জিনিস দেখো, বিন্দু আদান বাচ্চারা, বিন্দু আদান নামে একটা কনসেপ্ট আছে, বিন্দু আদান। তাহলে আমাদের কুলম্বের সূত্রটা বিন্দু আদানের জন্য প্রযোজ্য আর কি। হ্যাঁ, এই জন্য আমরা একটু বিন্দু আদান নিয়ে সব আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। বিন্দু আদান মানে হচ্ছে তুমি যখন একটা বস্তুতে চার্জ দিবা, শোনো, মনে করো তুমি এই বস্তুতে চার্জ দিলা, চার্জ দিলে কি হবে, এই চার্জটা বস্তুর পৃষ্ঠে থাকবে। পৃষ্ঠে মানে হচ্ছে বাইরের দিকে, মনে করো বাইরে 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 বাইরে, ভিতরের দিকে থাকে কম। ঠিক আছে, তাহলে বেশিরভাগ চার্জে আমাদের পৃষ্ঠের দিকে চলে যায়। কেন? কারণ দেখো, মনে করো তুমি এখানে একটা পজিটিভ চার্জ দিলা, আর একটা পজিটিভ চার্জ এইখানে দিলা, একই পরিমাণ চার্জ, তাহলে এরা কি পাশাপাশি থাকবে না একজ্যাক্ট বিপরীত দিকে, মানে দুই মেরুতে চলে যাবে না, মানে দুইজন দুই দিকে, কারণ দুইজনেতে একই রকম চার্জ না। এই জন্য সবাই চায় যে সর্বোচ্চ দূরত্ব মেনটেন করতে, কারণ তারা একই রকম চার্জ, তাই না? তাহলে সবাই যদি সর্বোচ্চ দূরত্ব মেনটেন করতে চায়, তাহলে সবাইকে কোথায় আসতে হবে? পৃষ্ঠে, কারণ পৃষ্ঠে হলে তো একদম সর্বোচ্চ দূরত্বে থাকবে। বিষয়টাকে বুঝছো? এই জন্য কোনো একটা বস্তুতে চার্জ দিলে এটা সর্বোচ্চ দূরত্ব মেনটেন করার জন্য পৃষ্ঠে চলে যায়। আচ্ছা, তাহলে আমাদের কোনো একটা বস্তু যদি একদম বিন্দু আকারে হয়, মানে খুবই ছোট, একটা ছোট বলের মতো চিন্তা করো, তাহলে এই চার্জগুলো কি হবে? পৃষ্ঠে থাকবে। তখন আমরা আসলে বলবো, যেহেতু বস্তুটা আমি ছোট এবং চার্জগুলো ওই বস্তুর মধ্যেই আছে, ঠিক আছে, তখন আমরা বলবো ওই আদানটা বিন্দু আদান। তাহলে বিন্দু আদান কি? যে একটা বস্তু যদি একদম ছোট হয়, খুবই ছোট হয়, বিন্দু আকারে হয়, তখন ওই বস্তুর মধ্যে চার্জ দিলে আমরা ওই বস্তুটাকে বলবো বিন্দু আদান। ঠিক আছে, কিন্তু এই বস্তুর মধ্যে চার্জ দিলে আমরা কি এটাকে বিন্দু আদান বলবো কি না? না, কারণ এটা একটা বস্তু, অনেক বড় বস্তু, এটা বিন্দু আদান না। ঠিক আছে, তো আমরা বিন্দু আদান কেন চিন্তা করি? কারণ বিন্দু আদানের মধ্যে চার্জ চিন্তা করলে আমাদের এই ক্যালকুলেশনগুলো খুব ইজি হয়ে যায়। বুঝছো? এই যে কুলম্বের সূত্র বলো, অন্য অন্য অনেক থিওরিও খুব ইজি হয়ে যায়, এই জন্য বিন্দু আদান নিয়ে চিন্তা করি। ঠিক আছে, কিন্তু বাস্তবে আমাদের চার্জগুলো বিন্দু আদানের মধ্যে থাকে না, ছড়াই ছিটে থাকে। ছড়াই ছিটে হলে কি হবে, এটা আমরা বার করতে পারবো গাউসের সূত্র দিয়ে, আমরা পড়বো। তো আপাতত আমরা বিন্দু আদান নিয়ে চিন্তা করবো, আস্তে আস্তে আমরা বয়স যত বাড়বে আমরা বুঝতে শিখবো আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমে চিনলাম কে, সেটা হচ্ছে বিন্দু আদানটা কে, সেটা আমরা চিনলাম প্রথমে, না? যে একটা আধান যদি বিন্দু আকারের কোনো বস্তুতে থাকে, সেটা হচ্ছে বিন্দু আদান। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে Q1 চার্জ আছে, এর মধ্যে Q2 চার্জ আছে, এবং দুইটাই বিন্দু আদান বাচ্চারা, এবং তারা কতটুকু দূরত্বে আছে, সেটা তারা হচ্ছে D দূরত্বে আছে। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন দুইটা পজিটিভ আদানকে কাছাকাছি রাখবো, তাহলে তার মধ্যে এটাও পজিটিভ আদান, এটাও পজিটিভ আদান, হ্যাঁ, 1 কুলম বা 2 কুলম থাকতে পারে, এখানেও 2 কুলম বা 3 কুলম, একটা নির্দিষ্ট মান থাকতে পারে। আমরা ধরে নিলাম Q1 আর একটা Q2, দুইটাই পজিটিভ। এখন বলো তো তারা কি করবে বলো তো? পরস্পরকে, বলো না, তারা পরস্পরকে বিকর্ষণ করবে বাচ্চারা। দেখো, সেও পজিটিভ, সেও পজিটিভ, সে বলবে যাও, তাই না? আর যদি সে পজিটিভ হয়, সে নেগেটিভ হয়, সে বলবে আসো। নর্মালি তো আমরা এটা বুঝি, মনে করো এটা 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 যদি ছেলে হয়, এটা যদি ছেলে হয়, সে বলবে যা। এটা যদি ছেলে হয়, এটা মেয়ে হয়, আসো। অথবা উল্টা ঘটনা ঘটতে পারে। তো যাই হোক বাচ্চারা, উল্টা ঘটনা মানে মেয়েদের ক্ষেত্রে ঘটতে পারে, থাক এগুলো না বলি, এই শোনো আমরা পরে আসি। তাহলে আমরা কি বুঝলাম? একই ধর্মী হলে কি করবে বলতো? পরস্পরকে বিকর্ষণ, যাও যাও করে তারাই দিবে। আর বিপরীত ধর্মী হলে কি করবে বলতো? পরস্পরকে আকর্ষণ। এই জিনিসটা তো তোমরা বুঝো, এই সেন্সটা তো তোমাদের আছে না? মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা অনেক ভালো বুঝো। আচ্ছা, এখন দেখো বাচ্চারা, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, সে বলবে যা বা যাও বলবে। আর যদি এটা পজিটিভ, এটা যদি নেগেটিভ হয়ে যায়, তখন বলবে যে আসো, এটা বলবে। বুঝছো তো না? তাহলে দুইটা ঘটনা ঘটবে, হয় যাও বলবে, নাহলে আসো বলবে। না, যাও বলা মানে বিকর্ষণ করা, আর আসো বলা মানে কি? আকর্ষণ করা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন তাকে কি বলে যাও বলবে বাচ্চারা? শোনো না, সে তো বলছে যে যাও, যাও রে, কিন্তু একটা মানে কি আছে, একটা বলার ধরন আছে না, যে এরকম হইতে পারে যে যাও না, যাও তুমি যাও, এরকম হইতে পারে। আর যা তুই যা, না এলে মাইরা ফেলবো, এরকমও তো হইতে পারে না? তাহলে এই যে যাও বললো, মানে বিকর্ষণ বল দিল, এটা কেমন, এটা কি কম না বেশি, এটা কিসের উপর ডিপেন্ড করে বাচ্চারা? এটা আমরা এখন দেখবো। আচ্ছা, তাহলে যাই হোক, আমরা এটা বুঝলাম, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করবে। এখন এই চার্জ এটাকে ধাক্কা মারলো, আবার এই চার্জও কিন্তু এই আদানটাকে এই দিকে ধাক্কা মারবে, মানে পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না? তাহলে সে কি করবে? তাকে ধাক্কা মারবে, আবার সে কি করবে? তাকে ধাক্কা মারবে। তাহলে তারা পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে। কি বলে বিকর্ষণ করছে সেটা আমরা এখন বার করব। ঠিক আছে, তাহলে দুইটা আধানের মাঝখানের যে ক্রিয়াশীল বল, সেটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিসের উপর? তিনটা।
দেখো বাচ্চারা কি কি জিনিস, এটা হচ্ছে আদানদ্বয়ের গুণফলের উপর ডিপেন্ড করে, Q1 Q2, মানে এই দুইটার আদানের পরিমাণ কেমন, ঠিক আছে, তাদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক হয়, জানো এটা তোমরা, কারণ দূরত্ব কাছাকাছি হলে মারামারি লেগে যাবে, দূরত্ব যদি অনেক দূরে দূরে থাকে তাহলে কি মারামারি লাগবে না, তাহলে মানে বলের মানটা কম হবে, হ্যাঁ, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আদানের সমানুপাতিক, আর সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা দিকে তাকাও, তাহলে আমরা কি বুঝলাম, যে দুইটা আদানের মধ্যে ক্রিয়াশীল বল তাদের আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, হ্যাঁ, আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা আমরা দেখবো এখন। তাহলে সমানুপাতিক চিহ্নটা একটা ধ্রুবক দিব সি, তাহলে সি এর মান হবে Q1 Q2 বাই কত ডি স্কোয়ার। এই সি যে টার্মটা আছে সেটা মাধ্যমের উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে বাচ্চারা, মাধ্যমের উপর নির্ভর করে। আচ্ছা ওকে, তো দেখো বাচ্চারা আমরা কি বললাম, তাহলে কোনো একটা দুইটা আদানের মধ্যে ক্রিয়াশীল বল কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে, তিনটা, একটা হচ্ছে আদান দ্বয়ের মান কত, তাদের দূরত্ব কত, আর সিটা কার উপর ডিপেন্ড করে, মাধ্যমের উপর ডিপেন্ড করে। সবাইকে বুঝছে এই পর্যন্ত? আচ্ছা, তো এখন বাচ্চারা মনোযোগ দাও, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, এখন সি এর মানটা কত সেটা আমরা বার করব। সি এর মানটা হয় 1/4πε, এটাকে আপনার এদের একটা প্রুফ আছে যে মাধ্যমের উপর যে ডিপেন্ড করে এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকের মান হয় 1/4πε। এখানে অ্যাপসাইলন কি, অ্যাপসাইলনকে আমরা ভেদন যোগ্যতা বলি, কি বলি বাচ্চারা, ভেদন যোগ্যতা, বা এটাকে তড়িৎ ভেদন যোগ্যতা বলে, তড়িৎ ভেদন যোগ্যতা। ওকে, তাহলে তড়িৎ ভেদন যোগ্যতা, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা অ্যাপসাইলন বলি, আর শূন্য মাধ্যম হলে এটাকে আমরা অ্যাপসাইলন নট বলি। তাহলে যে কোনো মাধ্যম হলে এটা হচ্ছে অ্যাপসাইলন, আর শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতাকে আমরা অ্যাপসাইলন নট বলি। হ্যাঁ, এখন অ্যাপসাইলন কি অ্যাপসাইলন নট কি এটা আমরা পড়বো, আপাতত এটা জিনিসটা বুঝছি তো না, অ্যাপসাইলন বলতে আসলে আমরা তড়িৎ ভেদন যোগ্যতা বুঝি, এটা একটা টার্ম, আর শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা হচ্ছে অ্যাপসাইলন নট, ঠিক আছে। আচ্ছা, তো আমরা অ্যাপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, এর একটা মান আছে, এর মান হচ্ছে 8.854 10⁻⁻ কত 12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা তার একক, বুঝছো। আচ্ছা, তো আমরা এখন একটু অ্যাপসাইলন নিয়ে একটু পড়ে আসি, তারপর আবার সিতে আসতেছি। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝলাম যে সি ধ্রুবকটা মাধ্যমের উপর ডিপেন্ড করে, আর এই মাধ্যমটা কিন্তু বাচ্চারা একটা মাধ্যমের প্রপার্টিটা কি, তড়িৎ ভেদন যোগ্যতার উপর ডিপেন্ড করে। তাহলে মাধ্যমের কোন ধর্মের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে দেখো তো এই জিনিসটা ধ্রুবক 1 ধ্রুবক 4 ধ্রুবক পাই ধ্রুবক, শুধু ভেদন যোগ্যতার মান চেঞ্জ হলে ধ্রুবকের মানটা চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি একটা মাধ্যমের প্রপার্টি হচ্ছে ভেদন যোগ্যতা, যার মান চেঞ্জ হলে সি এর মানটা চেঞ্জ হবে। এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমরা প্রথমে ভেদন যোগ্যতা কি সেটা একটু আলোচনা করব, তারপর হচ্ছে আমরা বল এখানে আবার আসবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন একটু মনোযোগ দাও বাচ্চা, মনোযোগ দাও। একটু দেখো, মনে করো এখানে আছে একটা নদী প্রবাহিত হচ্ছে, এগুলো পানি, বুঝছো, এগুলো পানি। তো মনে করো এখানে কয়টা, চারটা লাইন দিয়ে আমরা পানি দিচ্ছি, হ্যাঁ, কিন্তু এখানে আমরা এটা একটা মাধ্যম, ওই মাধ্যমের মধ্যে আমরা একটা বাধা দিয়ে দিয়েছি যে এটা যাইতে পারবে না, তাহলে সে দুইটাকে আটকাই দিয়েছে আর দুইজনকে যেতে দিচ্ছে, তাই না বিষয়টা। তাহলে এই বাধাটা দেখো, তাহলে সে কি করলো, দেখো চারজন মানে চারটা লাইন দিয়ে পানি যাচ্ছিল, আমরা দুইটা লাইন দিয়ে পানি আটকাই দিচ্ছি আর দুইটা লাইন দিয়ে পানি যাইতেছে। আচ্ছা, আর অন্য একটা মানে আমরা যদি এই ঘটনাটা না ঘটে এরকম করতে পারতাম যে এখন না, তাহলে একজনকে আটকাই দিব আর তিনজনকে যেতে দিব। তাহলে দেখো তো এক এক মাধ্যমে প্রথম অবস্থায় প্রথম একটা মানে মিডিয়াম ছিল, প্রথম মিডিয়াম বা প্রথম মাধ্যম দুজনকে যেতে দিচ্ছিল না, দুইজনকে যেতে দিচ্ছিল, আর আরেকটা মিডিয়াম পাইলাম যে সে তিনজনকে যেতে দেয়, একজনকে যেতে দেয় না, আর আরেকটা মিডিয়াম সে সবাইকে যেতে দেয়। তাহলে দেখো তো এক এক মাধ্যমের বাধা দেওয়ার ক্ষমতা এক এক রকম না। হ্যাঁ, তাহলে এটি চিন্তা করবা বাচ্চারা, তাহলে যার যে বাধা কম দেয়, মনে করো এই অবস্থায় কোনো বাধা দিচ্ছে না, তাহলে সব বড় রেখা চলে যাচ্ছে বা সবগুলা পানি চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাধ্যমের প্রপার্টি। তাহলে এখন বিষয়টা মনোযোগ দিবা, তড়িৎ ভেদনযোগ্যতা কি, তড়িৎ ভেদনযোগ্যতা হচ্ছে মাধ্যমের একটা প্রপার্টি। কি প্রপার্টি, সেটা হচ্ছে রেজিস্টিভ প্রপার্টি, মানে বাধা দানকারীর একটা ধর্ম, বুঝছো। যে বাধা বেশি দিতে পারে তাহলে ভেদনযোগ্যতা বেশি, যার মানে যে বাধা কম দেয় তাহলে ভেদনযোগ্যতা কি, কম, বুঝছো। তাহলে তড়িৎ ভেদনযোগ্যতা বেশি, এর মানে হচ্ছে তার মধ্যে দিয়ে যেতে গেলে সে অনেক বাধা দিবে। তড়িৎ ভেদনযোগ্যতার মান কম, এর মানে হচ্ছে তার মধ্যে দিয়ে যেতে গেলে সে কোনো বাধাই দেয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মনে করে এখানে একটা পজিটিভ চার্জ আছে আর এখানে নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ, তাহলে এখন বিষয়টা হচ্ছে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে বলরেখা বের হয়, তোমরা এটা জানো। আচ্ছা, তাহলে মনে করো চারটা বলরেখা বের হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে মাধ্যম আছে তো নাকি, তাহলে এই মাধ্যম কি করলো, চারজনকে চলে যেতে দিল, কোনো বাধাই দেয় নাই, তাহলে তার তড়িৎ ভেদনযোগ্যতার মান কি হবে, কম, ঠিক আছে। আর আমরা দেখলাম আরেকটা মাধ্যম রাখছি, তাহলে আমরা এটা মনে করো বায়ু মাধ্যম রাখার ফলে দেখলাম চারজনে চলে যায়, তাহলে বায়ু মাধ্যমের ভেদনযোগ্যতা কম, মানে সে বাধা কম দেয়।
আচ্ছা বলো, বাধা কম দিলে কি বলরেখা বেশি যেতে পারবে না? বাচ্চারা মনোযোগ দিবা, সে বাধা কম দিচ্ছে এর মানে হচ্ছে সে যতটা বল দিতে চাচ্ছে ততটা বল কিন্তু নেগেটিভ চার্জের উপর মধ্যে যেয়ে পড়ছে, কারণ 4টা বলরেখা দিচ্ছে, 4টা বলরেখা যে আবার নেগেটিভ চার্জে পড়ছে, মানে বাধা কম। ঠিক আছে, যদি আমরা আরেকটা মাধ্যম রাখি, মনে করো কাঠ বা পশম যে কোনো একটা মাধ্যম দিয়ে দিলা, দেখলা ওই মাধ্যম কি করলো, দুইজনকে, দেখুন এখন আমরা আরেকটা মাধ্যম রাখছি, সে এখন দুইজনকে যেতে দেয়, আর দুইজনকে যেতে দেয় না, দুইজনকে খেয়ে ফেলছে সে, তাহলে তার বাধা দেওয়ার প্রবণতা বেশি না, তাহলে তার তড়িৎ ভেদনযোগ্যতা বেশি হবে, বুঝছো? তাহলে যে বাধা বেশি দেয় তার ভেদনযোগ্যতা বেশি, যে বাধা কম দেয় তার ভেদনযোগ্যতা কম। আচ্ছা বলো তো, বাধা যদি বেশি দেয়, হ্যাঁ, মানে এপসাইলনের মান যদি বেশি হয়, মানে ভেদনযোগ্যতা বেশি, মানে বাধা বেশি দিবে, তখন কি বলের পরিমাণ বেশি হবে কিনা, মানে এই চার্জটা কি বল বেশি লাভ করবে কিনা? না, কারণ সে 4টা বল দিতে চাচ্ছে, বাট লাস্ট পর্যন্ত তার মধ্যে পৌঁছেছে 2টা বল, তাহলে কমে গেছে না বলো তো? হ্যাঁ, তাহলে ভেদনযোগ্যতার মান বেশি হলে বলের মান কম হবে। ভেদনযোগ্যতার মান বেশি হওয়া মানে বাধা বেশি দিচ্ছে, তাহলে লাস্ট পর্যন্ত তার উপর বল কি হবে, কম। আর ভেদনযোগ্যতা কম হলে মানে বাধা নাই, তাহলে সবাই চলে যেতে পারবে, বলের মান বেশি হবে। সবাইকে এই কথাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। তাহলে আমরা তড়িৎ ভেদনযোগ্যতা বলতে বুঝবো মাধ্যমের একটা প্রপার্টি, ধর্ম, যে মাধ্যম বেশি বাধা দেয় তার ভেদনযোগ্যতার মান বেশি। কাকে বাধা দিবে? সেটা হচ্ছে তড়িৎ বলরেখাকে। এগুলো তড়িৎ বলরেখা, পজিটিভ চার্জ থেকে বের হবে। তড়িৎ বলরেখাকে বাধা বেশি দিলে তোমার ভেদনযোগ্যতা বেশি, তড়িৎ বলরেখা মানে বাধা কম দিলে ভেদনযোগ্যতা কম। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস, হ্যাঁ, এগুলো বই পাবা না, মনোযোগ দিবা। বুঝছো কিনা বলো, সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা বলো না, কমেন্ট করো। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম যে ভেদনযোগ্যতার মান বেশি হওয়া মানে বাধা বেশি দেওয়া, আর বাধা বেশি দিলে বলের মান কম হবে, কারণ বলরেখা বেশি যেতে পারবে না। আর যদি ভেদনযোগ্যতার মান কম হয় মানে সে বাধায় দিবেই না, তাহলে যত বলরেখা আছে সব চলে যাবে, বলের মান বেশি হবে। এই জিনিসটা বুঝছো? আচ্ছা, তাহলে এখন বাচ্চারা দেখো, তাহলে এপসাইলন নট হচ্ছে কি, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, আর যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে এপসাইলন নট। এপসাইলন কার মান বেশি বলো তো? এপসাইলনের মান বেশি না এপসাইলন নটের মান বেশি না এপসাইলনের মান বেশি? শূন্য মাধ্যম সবচেয়ে কম বাধা দেয় আর অন্য মাধ্যম বেশি বাধা দেয়, তাহলে এপসাইলনের মানটা বেশি হবে আর শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কম হবে, তাহলে শূন্য মাধ্যমের তুলনায় অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি। আচ্ছা, তাহলে এই অনুপাতটাকে কি বলি জানো? এটাকে আমরা আপেক্ষিক ভেদনযোগ্যতা বলি, মিউ আর। পড়বো একটু পরে। তাহলে মিউ আর মানে কি, সরি মিউ না, এপসাইলন আর। এপসাইলন আর হচ্ছে তোমার আপেক্ষিক ভেদনযোগ্যতা, এটাকে আপেক্ষিক কি বলা হয়, ভেদনযোগ্যতা। আচ্ছা, তো বাচ্চারা এখন মনোযোগ দাও, আমরা এখন পরে আসি। হ্যাঁ, আপেক্ষিক ভেদনযোগ্যতা বুঝলাম, তো শোনো এদিকে তাকাও। তাহলে আমরা বুঝছি যে আমাদের যে বল সেটা হবে সি ইন্টু Q1 Q2 বাই কত, ডি স্কোয়ার। এটাই তো হবে না? তাহলে চার্জের গুণফলের উপর ডিপেন্ড করে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর এই জিনিসটা কি মাধ্যমের উপর ডিপেন্ড করে। আর এই যে সি এর মান কত হবে, 1/4 পাই এপসাইলন না ইন্টু Q1 Q2 বাই কত, ডি স্কোয়ার। দেখো এই সি এর মানটা কিন্তু কার উপর ডিপেন্ড করছে, 1 এর উপর ডিপেন্ড করছে কি না, 4 এর উপরও করছে না, পায়ের উপরে করছে না, এপসাইলনের উপর করছে। তাহলে এক এক মাধ্যমের জন্য এপসাইলনের মান এক এক রকম, যার কারণে ধ্রুবকের মানও এক এক রকম। ঠিক আছে, তাহলে আমরা কি এটা ক্লিয়ার হয়েছি যে বলের মানটা 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে আদানদ্বয়ের মান, দূরত্ব আর ভেদনযোগ্যতার উপর। ঠিক আছে, এখন বলো তো বাচ্চারা, যদি কোনো একটা মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি হয়, তাহলে কি অনুপাতটা কমে যাবে না? 1/10 যা 1/100 কি একই না? তাহলে এটা বড় হলে ভাগফলটা কমে যাবে, আর ভাগফল কমে গেলে বাচ্চারা বলের মানও কিন্তু কমে যাবে, কারণ এই ভাগফল মানে সি এর মান, দেখো সি এর মানটা দেখো, তাহলে যদি এপসাইলনের মান বেশি হয় তাহলে সি এর মান কম হবে, এপসাইলনের মান যদি কম হয় তাহলে সি এর মান কি হবে, বেশি, তাই না? তাহলে যাও এপসাইলনের মান বেশি, তাহলে 1/8 অনুপাতটা কম, আর এটা সি এর মান কম হলে বলের মানও কম। ঠিক আছে, আর যদি শূন্য মাধ্যম নেই, শূন্য মাধ্যমের জন্য তো এপসাইলনের মান সবচেয়ে কম, তাহলে এই অনুপাতটা হবে সবচেয়ে বেশি, যার কারণে বলের মান হবে সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে কোন মাধ্যমে বল বেশি দিতে পারবে, শূন্য মাধ্যমে, আর কোন মাধ্যমে বল কম হবে, অন্য যে কোনো মাধ্যমে। সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে, তাহলে আমরা এটা বুঝে গেছি যে কোন মাধ্যমে বলের মান কেমন সেটা আমরা বার করতে পারবো। সেটা রিলেশন হচ্ছে কত বাচ্চারা, 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। হ্যাঁ, সবাই বুঝছো? আচ্ছা, তাহলে আমরা যদি এখন শূন্য মাধ্যমের জন্য চিন্তা করি, তাহলে শূন্য মাধ্যমের জন্য চিন্তা করলে কত হবে, F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট বলবো, হ্যাঁ, ইন্টু Q1 Q2 বাই কত, Q1 Q2 বাই ডি স্কোয়ার। হ্যাঁ, আর অন্য মাধ্যম বললে এই যে অন্য মাধ্যম হলে, অন্য যে কোনো মাধ্যম, অন্য মাধ্যম, হ্যাঁ, অন্য মাধ্যম হলে কি হবে, অন্য মাধ্যমের জন্য আর কি, অন্য মাধ্যমের জন্য কুলম্বের সূত্রটা হবে 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই ডি স্কোয়ার। সবাই ক্লিয়ার হয়েছে তো না বাচ্চারা?
ওকে, এখন দেখো বাচ্চারা শোনো, আমরা যদি এখান থেকে অ্যাপসিলন নটের মানটা বার করি, আচ্ছা অ্যাপসিলন নটের মান বার করলে কি হবে, 1/4 ইন্টু কত এফ না, হ্যাঁ, আর ইন্টু কত হবে Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটাই তো হবে নাকি অ্যাপসিলনের মান যদি আমরা বার করি। এককটা কত হবে অ্যাপসিলন নটের, দেখো তো, কুলম আর কুলম, চার্জের একক কুলম, তাহলে কুলম কুলম মিলে কুলম স্কোয়ার, বলের একক হবে নিউটন, উপরে গেলে হবে পার নিউটন, বুঝছো, আর দূরত্বের একক মিটার স্কোয়ার, উপরে গেলে হবে পার মিটার স্কোয়ার। এই জন্য তোমার অ্যাপসিলন নটের যে এককটা ছিল সেটা হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, সবাই বুঝছো। এবং শূন্য মাধ্যমের জন্য অ্যাপসিলন নটের মানটা হয় 8.854 10⁻12। আচ্ছা বলো এদিকে তাকাও, তাহলে আমরা এককটা জাস্ট এখান থেকে বুঝলাম, হ্যাঁ। আচ্ছা এখন দেখো শোনো, তাহলে আমরা জানি সি ইজ ইকুয়াল টু 1/4 অ্যাপসিলন নট, তাই না? তাহলে কোন একটা মাধ্যমের জন্য যদি তুমি ভেদনযোগ্যতার মান জানো, আমরা শূন্য মাধ্যমেরটা শিখলাম, অন্য মাধ্যমের জন্য এটার একটা মান আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে শূন্য মাধ্যমের মানটা হচ্ছে 8.854 10⁻12, 8.854 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, হ্যাঁ, এটা আমরা জানলাম। ওকে, তাহলে আমরা যদি অ্যাপসিলনের মানটা বসাই, এই মানটা বসাই, তাহলে 4 ধ্রুবক পাই ধ্রুবক, এটাও আমরা জানি, তাহলে 1 করলে একটা মান পাবা না, এই মানটা আসবে 9 × 10⁹। আচ্ছা, আর এদিকে তাকাও, এটার কোনো একক নাই, এই দুইটারও কোনো একক নাই, এটার একক আছে, উপরে গেলে কি উল্টাই যাবে না? তাহলে উপরে গেলে হবে কি জানো, এটা উল্টাই গেলে লাস্ট পর্যন্ত হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। দেখো এটা নিচে ছিল না 1 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, তো নাকি? তাহলে এটাকে যদি আমরা মানে সুন্দর করে লিখি, তাহলে পার নিউটন মানে তো 1 নিউটন নাকি, তাহলে এটা উল্টে গেলে লাস্ট পর্যন্ত উপরে যাবে, তাহলে নিউটন মিটার স্কোয়ার হয়ে যাবে আর এক পার কুলম স্কোয়ার হয়ে যাবে। এই লাইনটাকে এটা লেখা যায়, সবাইকে বুঝছো? তাহলে আমরা যদি অ্যাপসিলনের মানটা বসাই, তাহলে সি এর মানটা কত পাই, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। মানে এই ধ্রুবকটার মান আমরা সি এর যে মানটা ছিল, মানে সি এর মানটাকে আমরা কি লিখতে পারি, সি এর মানটাকে আমরা 9 × 10⁹ লিখতে পারি। তোমরা ছোটকালে এই কাজটাই করছিলা না, ছোটকালে এই জিনিসটার মান ডাইরেক্ট বসাই দিতা, তাই না? আচ্ছা তাহলে এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য এই মানটা হবে 9 × 10⁹। অন্য মাধ্যমের জন্য কি তুমি এখানে 9 × 10⁹ বসাবা, মানে এই জায়গায় কি 9 × 10⁹ বসাবা না, বসালে গুণ হবে, এটা বসানো যাবে না। কেন? কারণ অন্য মাধ্যমের জন্য অ্যাপসিলনের মান আলাদা, অন্য মাধ্যমের জন্য অ্যাপসিলনের মান আলাদা, যার কারণে তোমার সি এর মানও আলাদা, বুঝছো? আচ্ছা তাহলে অন্য মাধ্যমের জন্য কেমন হবে সেই রিলেশনটা আমরা এখন বার করবো, মানে অ্যাপসিলনের মানটা কত, তাহলে অন্য কোনো একটা মাধ্যমের জন্য অ্যাপসিলন কত সেটা আমরা বার করতে পারবো, হ্যাঁ। কিভাবে দেখো শোনো, তো এটা তো তোমরা বুঝছো যে কোন মাধ্যমে বল বেশি হবে, শূন্য মাধ্যমে বল, কারণ শূন্য মাধ্যমে বাধা কম। আর কোন মাধ্যমে বেশি, সরি কোন মাধ্যমে বল বেশি সেটা শূন্য মাধ্যম, আর কোন মাধ্যমে বল কম, অন্য যে কোনো মাধ্যম। আচ্ছা তাহলে যে কোনো মাধ্যমের বল, তাহলে শূন্য মাধ্যমে তো বেশি আর অন্য মাধ্যমে কম, তাহলে দেখো শূন্য মাধ্যমে বলের মান সবচেয়ে বেশি, আর অন্য যে কোনো একটা মাধ্যম রাখো দেখো বলের মান কম, তাহলে এটা বেশি এটা কম, এই অনুপাতটাকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ইংলিশে কি বলা হয়, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, যে কোনো মাধ্যমের বল, সরি শূন্য মাধ্যমের বলটা উপরে হবে কারণ এটা আমার সবচেয়ে বেশি, আর যে কোনো মাধ্যমের বলটা হবে নিচে, হ্যাঁ। আচ্ছা বলো তো এটা কি একের বেশি হবে না কম হবে? অবশ্যই একের বেশি হবে, কারণ বলের শূন্য মাধ্যমের বলটা মনে করো 10, আর অন্য মাধ্যমের বল কখনই 10 হবে না, তার চেয়ে কম, মনে করো 5, তাহলে 2 হচ্ছে না, হ্যাঁ। তাহলে এই যে কে এর মান ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক যে ধ্রুবক, তার মানটা একের বড় হবে, সবাই এটা বুঝছো কি না? আচ্ছা তো এখন আমরা যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা বার করতে চাই, দেখো তো কত হবে, তাহলে আমাদের কে ইজ ইকুয়াল টু হলো F0/Fm, আমি এই লাইনটা এখানে লিখলাম, হ্যাঁ। আচ্ছা F0 মানে শূন্য মাধ্যমের বল, শূন্য মাধ্যমের বলের ফর্মুলা কি ছিল, 1/4πε0 Q1 Q2/d স্কোয়ার, তাই না? এদিকে তাকাও, মনে করো এখানে একটা আধান রাখলাম Q1, এখানে একটা আধান রাখলাম Q2, তাদের মাঝখানে দূরত্ব d ছিল। প্রথমে আমরা এটাকে ধরে একটা বায়ুর মধ্যে ঢুকাবো, বায়ুর মধ্যে রাখে আমরা দেখবো তাদের বলের মান কত, হ্যাঁ। তারপরে তাদের এইখানে অন্য একটা মাধ্যম দিব, দিয়ে দেখবো বলের মান কত। তাহলে অন্য মাধ্যম দিলে শুধু মাধ্যমে না চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়েছে কি, আদানের মান একই আছে, দূরত্বের মানও তো একই আছে। তাহলে আমরা বলবো যে এখানে 1/4πε Q1 Q2 কত হবে, Q1 Q2/d স্কয়ার। দেখো আদানের মানও চেঞ্জ হয় নাই, দূরত্বের মানও চেঞ্জ হয় নাই, শুধু মাধ্যম চেঞ্জ হয়েছে। মাধ্যম চেঞ্জ হলে এই ধ্রুবকের মানটা চেঞ্জ হবে, আর বাকি সব একই থাকবে, বুঝছো তো না? আচ্ছা তো এখন দেখ এগুলো একই না কাটাকাটি হবে, তাহলে লাস্ট পর্যন্ত কি থাকে বাচ্চারা বলো তো, এই ফ্র্যাকশনটা যদি উল্টাই দেয় 1/4πε0, আর এখানে হবে 4πε0, তাই না বাচ্চারা? বুঝছো তো, নিচে 1 উল্টে যাবে, তাহলে লাস্ট পর্যন্ত কি থাকে, এটা একটা কাটাকাটি, হ্যাঁ কি লিখতেছি
হ্যাঁ ঠিক আছে, অ্যাপসাইলন হবে। দেখো 1/4 পাই অ্যাপসাইলন নট, আর এটা উল্টে গেলে 4 পাই অ্যাপসাইলন। হ্যাঁ, লাস্ট পর্যন্ত কি হলো 4 পাই কাটাকাটি, তাহলে অ্যাপসাইলন বাই অ্যাপসাইলন নট হলো না? এটাও কিন্তু কে এর একটা রিলেশন, যে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা আর শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাত হচ্ছে কে। সবাই এটা বুঝছো কি না আমাকে বলো। তাহলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতকে কে বলে। আচ্ছা, আর যে কোনো এটা হচ্ছে বল দিয়ে যদি আমরা বলি, তাহলে দেখো আগে কিন্তু বল দিলে তোমরা এটা মনে রাখতে পারো, কে হইলে কে এর মান সবচেয়ে একের বড়, মানে সবসময় একের চেয়ে বড় হবে। তাহলে শূন্য মাধ্যমের বল বেশি, অন্য মাধ্যমের বল কম, তাহলে শূন্য মাধ্যমের বল বা অন্য মাধ্যমের বল এটা কে। ভেদনযোগ্যতা দিয়ে বলে দেখো, আমরা জানি কি শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি না অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি? অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি মানে বাধা বেশি, তাই না? এই জন্য অন্য মাধ্যমটা উপরে আর অ্যাপসাইলন নটটা নিচে। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিন্তু কিভাবে আসলে দেখছি, মনে রাখার টেকনিক আর কি। তাহলে অ্যাপসাইলন দিয়ে বললে বলবো অ্যাপসাইলন বাই অ্যাপসাইলন নট, এর মান হবে কে। দেখো এই ক্ষেত্রে কিন্তু অ্যাপসাইলনের মান বেশি, অন্য মাধ্যম বাধা বেশি দেয়, আর শূন্য মাধ্যম বাধা কম দেয়। কাকে কম দেয়? বল রেখাকে কম দেয়, ঠিক আছে তো নাকি? তাহলে অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কম, মানে এটা কম এটা বেশি, অনুপাত কিন্তু একের বড়ই হবে, ঠিক আছে না? ওকে, তাহলে কে ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন বাই অ্যাপসাইলন নট। আর এটাকে আমরা মিউয়ার বলছিলাম একটু আগে। মিউয়ার মানে কি? আপেক্ষিক ভেদনযোগ্যতা বলছিলাম, একই জিনিস। সবাইকে বুঝছো কি এই পর্যন্ত? ক্লিয়ার হয়েছে কিনা? এই পর্যন্ত বুঝলে বাচ্চারা তুমি এখন কি করতে পারবে শোনো। তাহলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা কত, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত, এই জিনিসগুলো দেওয়া আছে। হ্যাঁ, এগুলোর অনুপাতটা বার করা আছে, এই জিনিসগুলো দেখবা। মনে করো পানির ভেদনযোগ্যতা দেওয়া আছে 80, মনে করো পানির ভেদনযোগ্যতা 80 দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পানির ভেদনযোগ্যতা যদি 80 দেওয়া থাকে, বা যে কোনো একটা মাধ্যম চিন্তা করো যার ভেদনযোগ্যতা না তো কে জিনিসটা কি? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তো বাচ্চারা মনোযোগ দাও। তাহলে আমরা এখন একটা মাধ্যম চিন্তা করছি যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 80, ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে বার করতে হবে ওই মাধ্যমটার ভেদনযোগ্যতা কত, অ্যাপসাইলন কত। তাহলে আমরা জানি কে ইজ ইকুয়াল টু কত, ওই মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, ঠিক আছে? ভেদনযোগ্যতা এক জিনিস আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আরেক জিনিস। ভেদনযোগ্যতা হচ্ছে অ্যাপসাইলন আর ধ্রুবকটা হচ্ছে কে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাপসাইলনের মানটা কত হবে? সেটা হবে অ্যাপসাইলন নট ইনটু কে, তাই না বাচ্চারা? তাহলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা সমান সমান লিখতে পারো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা ইনটু কে লেখা যাবে। তাহলে কে এর মানটা কি তোমার দেওয়া আছে কিনা? হ্যাঁ, ওই মাধ্যমের কে এর মানটা দেওয়া আছে, আমরা অ্যাপসাইলনের মান জানি 8.854 10⁻12, তাই না? কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু কত 80 দ্বারা গুণ করবা, করলে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা পেয়ে যাবা। সবাইকে বুঝছো জিনিসটা না বোঝা নাই? ওকে, তাহলে বাচ্চারা শোনো, তাহলে আমাদের ফাইনাল যে ফর্মুলাটা আমরা পেলাম F ইজ ইকুয়াল টু 1/4 অ্যাপসাইলন Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা। এটা যে কোনো মাধ্যমের জন্য। আর শূন্য মাধ্যম হইলে তুমি শূন্য মাধ্যম বসাই দিবা, এমনি এখানে অ্যাপসাইলন নট বসাবা। আর শূন্য মাধ্যম হইলে এই জিনিসটা আমরা জানি, এই ধ্রুবকের মান হবে 9 কারণ অ্যাপসাইলন নটের মান আমরা জানি, ঠিক আছে? আর অন্য মাধ্যম হইলে এখানে অ্যাপসাইলন দিব আমরা। তাহলে F ইজ ইকুয়াল টু হবে 1/4 অ্যাপসাইলন Q1 Q2 বাই ডি স্কোয়ার। আর অ্যাপসাইলনের পরিবর্তে আমরা অ্যাপসাইলন নট ইনটু কে লিখতে পারি না? লিখতে পারি না? বলো না। হ্যাঁ, লিখতে পারি, ঠিক আছে না? কারণ অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন ইনটু কে, মানে শূন্য মাধ্যম দিয়ে বার করা যায়। সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো? কথা কম কাজ বেশি বাচ্চারা। এই দেখো আমাদের এখানে এর পরের পেজে, হ্যাঁ, এই যে আমরা দিয়ে দিয়েছি কোন মাধ্যমের মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা কত। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখে নিবা, এগুলো আসে পরীক্ষায়, 1-2টা আসে। তোমরা হচ্ছে পানিরটা শিখবা, পানিরটা আসে, পানির হচ্ছে 80, এটা তো একটু আগে বললাম। আর বায়ু, আর একটা জিনিস দেখো, বায়ুর জন্য, হ্যাঁ, বায়ুর জন্য কে এর মান হচ্ছে 1.005 আর শূন্য মাধ্যম, শূন্যর জন্য, শূন্য স্থানের জন্য এর মান হচ্ছে কে এর মান হচ্ছে 1.0000। তাহলে বিষয়টা দেখো, খেয়াল করো, বায়ু মানে হচ্ছে কি তোমার ওই জায়গার মধ্যে বায়বীয় উপাদান থাকবে, আর শূন্যস্থান মানে কি? শূন্যস্থান মানে ওই জায়গার মধ্যে কোনো কিছুই থাকবে না। বাট দুইজনের জন্য কে এর মান কত বাচ্চারা? 1.005, একজনের জন্য আর একজনের জন্য 1.00। তাহলে মোটামুটি 1-এর কাছাকাছি না? এই জন্য আমরা অনেক সময় বলবো বায়ু বা শূন্যস্থানের জন্য কে এর মান হচ্ছে 1, বুঝছো? বায়ু বা শূন্যস্থান কেন বুঝছো? কারণ বায়ুর জন্য যা হয় শূন্যস্থানের জন্য একই হয়, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ বলের উপরিপাতন নীতি। হ্যাঁ, তড়িৎ বলের উপরিপাতন। আচ্ছা, উপরিপাতনের কনসেপ্টটা ইজি। দেখো, মনে করো তুমি এখানে Q1 চার্জ নিলা, এখানে Q2 চার্জ নিলা, এখানে Q3 চার্জ নিলা, এখানে Q4 চার্জ নিলা। তাহলে আমরা চারটা জায়গা আছে, আমাদের চারটা জায়গায় চারটা চার্জ আছে। হ্যাঁ, আমাদের এখানে একটা বস্তু আছে
তাহলে ওই বস্তুর মধ্যে কিউ চার্জ আছে, এই বস্তুর মধ্যে কত চার্জ আছে? কিউ চার্জ। আচ্ছা, তো বাচ্চারা শোনো, এখানে আমরা Q2 দিই। হ্যাঁ, তাহলে আমাদের Q1 Q2 Q3 Q4 মানে 4টা চার্জ আছে, আর এখানে কিউ চার্জ আছে। এখন তোমাকে বার করতে হবে এই চার্জের উপর টোটাল বল কত। আচ্ছা, তাহলে এখন বলো, আমরা কিন্তু বার করছি এই আধানের উপর বল। হ্যাঁ, এদিকে তাকাও, Q1 আধান তাকে যে বলটা দিবে, দেখো তাদের এই মাঝখানে দূরত্ব কি R1 না? ঠিক আছে, তাহলে এটা R1 ধরে নিলাম, এখান থেকে দূরত্বটাকে R2 ধরে নিলাম, এগুলো দেওয়া থাকবে। এটা হচ্ছে R3, এটা হচ্ছে কত? R4। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো এদিকে তাকাও, তাহলে Q1 আদান, এই Q আদানকে কি বলবে? এটা পজিটিভ, এটা পজিটিভ। আচ্ছা, আমরা একটা নেগেটিভ দিয়ে দিই। হ্যাঁ, নেগেটিভটা এটা দিয়ে দিই, নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমাদের Q1 Q2 Q4টা পজিটিভ আর Q3 মানটা নেগেটিভ চার্জ। আচ্ছা, তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে পরস্পর বিকর্ষণ করবে, সে তাকে ধাক্কা মারবে, এই কিউ আদানও কিন্তু তাকে ধাক্কা মারবে। তার কি হচ্ছে সেটা আমার দেখার দরকার নেই, আমার দরকার হচ্ছে এই আদানের জন্য তার কি ইফেক্ট পড়ছে সেটা আমার দেখার দরকার। কথাটা কি বুঝতে পারছো? মানে আমরা বার করতে চাচ্ছি কি? আমরা বার করতে চাচ্ছি কিউ আদান কোন দিকে যাবে। তাহলে আমরা এখন এটা বার করবো, প্রতিটা আদানের জন্য তার একটা বল হবে, তার একটা বলের দিক হবে। এই আদানও তো বল লাভ করবে, বাট আমরা এটা নিয়ে চিন্তা করছি না, কারণ আমার সে কোন দিকে যায় এটা আমার চিন্তার বিষয় না, আমার দরকার সে কোন দিকে যাবে, এটা আমাদের বার করতে হবে। ওকে, তাহলে Q1 আদান কিউকে একটা বল দিবে, সেটা হচ্ছে F1। F1 এর মান কত হবে? 1/4πε0 Q1 Q2 বাই কত বাচ্চারা? R1 স্কোয়ার হবে না? দেখো, আমরা কিন্তু শূন্য মাধ্যম ধরে নিয়েছি, কোনো মাধ্যম বলা না থাকলে আমরা শূন্য মাধ্যম ধরে নিব। হ্যাঁ, আর কোনো মাধ্যম বলে দিলে আমরা ওই মাধ্যম বসাবো। তাহলে 1/4πε0 Q1 Q2, Q2 মান হবে কিউ, কারণ এ আদান ইন্টু এ আদান, তাই না, বাই দূরত্ব স্কোয়ার। আচ্ছা, বলের দিক কোন দিকে হবে? এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ, বলবে যাও, ধাক্কা মারবে না? হ্যাঁ, F1 এর দিকে এইদিকে, মানে তো ঠিক আছে। অনুরূপভাবে Q2 যে আদানটা আছে সেও কি করবে বলতো? এটা পজিটিভ, এটা পজিটিভ, সেও বলবে যাও F2 বলে। তাহলে F2 এর মান কত হবে বার করা যাবে? 1/4πε0, একই রকম Q2 ইন্টু কিউ বাই R2 স্কোয়ার। এরকম করে সবগুলা বলের মান বার করা যাবে কিনা এগুলো দেওয়া থাকবে, Q1 Q2 Q3 R1 R2 R3 দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই আদানের জন্য একটা বলে এদিকে আর একটা বলে এদিকে। আচ্ছা, এখন বলো তো এই -Q3 যে আদান আছে সে কি কিউ আদানকে যাও বলবে? না, সে কিন্তু সুন্দর করে বলবে যে আসো। আচ্ছা, কারণ এটা নেগেটিভ, তাহলে সে তাকে তার দিকে টান দিবে, তাহলে এই বলটা হচ্ছে F3। তাহলে এই আদানের জন্য এই কিউ চার্জটা কিন্তু বিকর্ষণ বল লাভ করছে না, আকর্ষণ বল লাভ করছে, এই জন্য দিকটা এই দিকে। আর মান কত বাচ্চারা? মানটা হবে 1/4πε0 Q3 ইন্টু কিউ বাই R3 স্কোয়ার। এখানে Q3 মানটা নেগেটিভ, নেগেটিভ হলে এখানে একটা নেগেটিভ সাইন আসবে না? বল কিন্তু ভেক্টর রাশি বাচ্চারা, শোনো, বল ভেক্টর রাশি, তার প্লাস মাইনাস কিন্তু মান বুঝায় না, প্লাস মাইনাস দিক বুঝায়, আকর্ষণ না বিকর্ষণ। যদি আমরা এখানে মাইনাসটা বসাইতাম, মানে Q3 মানটা মাইনাস বসাই, তাহলে মাইনাসটা সামনে আসবে। এই মাইনাস কি মান বুঝায়? না, এই মাইনাসটা আসলে দিক বুঝায়। তো আমরা তো দিক দিয়ে দিয়েছি, এই জন্য এখানে আর মাইনাসটা নিব না, আমরা পজিটিভ মান নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে Q3 মান কত, কিউর মান কত বাই দূরত্ব স্কোয়ার। আর মাইনাসটা আমরা কেন বসাই নাই? কারণ এই মাইনাসটা আসলে দিক বুঝাচ্ছে, কোন দিকে? এই দিকে, দিক তো আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে কি আছে? Q4 কি করবে বাচ্চারা? এটা পজিটিভ, এটা পজিটিভ, ধাক্কা মারবে, তাহলে এটা হবে Q4। বুঝছো? তাহলে এটার মানও বার করা যাবে না, F4 এর মান কত? তাহলে তুমি যে কাজটা করবা, প্রতিটা আদানের জন্য সে কত মানের বল লাভ করে এটা বার করবা, আর কোন দিকে বল লাভ করে এটা বার করবা। তাহলে আমাদের এই বস্তুর উপর কয়টা বল আছে? 4টা। দেখো, একটা বল হচ্ছে এই দিকে, একটা F1 এদিকে, F2 এদিকে, তারপর F3 এদিকে, F4 এদিকে, তাহলে 4টা বল আছে। এখন বলো এই 4টা বল মিলে, বাচ্চারা বলো, তাহলে 4টা বল মিলে একটা বল হবে, সেটা লব্ধি হবে। ওই লব্ধির মান কত, দিক কত, এটা কিন্তু আমরা বার করতে পারি। একাধিক ভেক্টরের লব্ধির মান দিক তুমি বার করতে পারো না, যে এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, এগুলো যদি কাজ করে লাস্ট পর্যন্ত লব্ধি কোন দিকে হবে, লব্ধির মান কত, দিক কত, এগুলো আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়েছি ভেক্টর অধ্যায়ে। যাদের এইরকম সমস্যা আছে যে একাধিক ভেক্টরের লব্ধি কিভাবে বার করতে হয়, আমাদের ভেক্টরের একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, দেখবা, একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়, পার্ট 1 পার্ট 2 দুইটা পার্ট আছে, মোটামুটি 1 ঘন্টার মতো লেকচার, ওটা দেখে নিবা, দেখলে একাধিক ভেক্টরের লব্ধি বার করতে পারবা। আর এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে আমাদের, হ্যাঁ, এই চ্যাপ্টারে। সবাইকে বুঝছো? তাহলে একাধিক ভেক্টরের লব্ধি কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা একটু দেখে নিবা আমাদের ইউটিউব থেকে। হ্যাঁ, আমাদের একাধিক ভেক্টর, আমাদের চ্যানেলে যাবা, জাহিদ ফিজিক্স লিখে, তারপরে ভেক্টর অধ্যায়ে যে একাধিক ভেক্টরের লব্ধি কিভাবে নির্ণয় করতে হয় এটা দেখবা। ঠিক আছে, করলে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের সিস্টেম বার করতে পারবা। এর মানে হচ্ছে এই সবগুলা মিলে একটা বল হবে, ওই বলের মান কত, ওই বলের দিক কত, সেটা আমরা বার করতে পারবো। সবাই কি পারবো কিনা এই জিনিসটা? বলো 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 বাচ্চারা বলো। এটাকে উপরিপাতন বলে। হ্যাঁ, উপরিপাতন মানে একাধিক বল থাকলে, সরি, একাধিক আদান থাকলে কোন দিকে বল লাভ করবে, বুঝছো? একাধিক আদান থাকলে কোন দিকে বল হবে সেটা বার করা।
তাহলে প্রতিটা আধানের জন্য বল বার করে নিতে হবে, তারপরে লব্ধি বার করতে হবে। বলো বলো বলো, পারবা? কমেন্ট করো একটু, আমরা দেখবো, সমস্যা নাই, তোমরা এটা দেখে রাখবা। হ্যাঁ, আমরা যখন ম্যাথমেটিক্স করবো তখন এরকম প্রবলেম আসবে, আমরা সলভ করে দিব, বাট তোমরা আগে একটু দেখে রাখো আর কি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা এরকম করে প্রবলেম দেখবো আর কি। হ্যাঁ, যে আমরা সিস্টেমটা শিখলাম যে কিভাবে বার করতে হয়, টেকনিকটা বুঝছো তো? সবার জন্য বল বার করতে হবে, করে লাস্ট পর্যন্ত একটা লব্ধি হবে। তো আমরা যখন ম্যাথমেটিক প্রবলেম করবো তাহলে আমরা ওই দিন দেখে ফেলবো যে কিভাবে আসলে এগুলো সলভ করতে হয়, বাট তোমরা আগে একটু কি করবা, ইউটিউব থেকে দেখে রাখবা, ঠিক আছে? আচ্ছা, একটা প্রবলেম করবো, করে শেষ করে দিব আজকে, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে তোমার 3 নাম্বার যে সমস্যাটা দেখো, এখানে একটা ইলেকট্রন আছে, আর এখানে ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ না? তাহলে মাইনাসের ই, আর এটা চার্জ হচ্ছে পজিটিভ, মানে প্লাসের ই, মানে একটা প্রোটন আছে, এটা প্রোটন, বাচ্চারা প্রোটন, প্রোটনের কিন্তু বড় হয় সাইজে, আর ইলেকট্রন কিন্তু ছোট হয়। তাহলে এটা হচ্ছে প্রোটনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, বুঝছো তো নাকি? তাহলে এখানে একটা প্রোটন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাদের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2 অ্যাংস্ট্রম, 2 অ্যাংস্ট্রম। তো একটা প্রবলেম করছি দেখো, তাহলে আমাদের একটা প্রোটন একটা ইলেকট্রন আছে, প্রোটনের চার্জ বড়, ইলেকট্রনের চার্জ বড় না, চার্জ তো একই, প্রোটনের সাইজ বড় আর ইলেকট্রনের সাইজ ছোট। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয় হচ্ছে এ তোমাকে কি বলবে জানো? এই যে তারা পরস্পরকে কি করবে, এটা কি প্রোটন দিচ্ছে নাকি? তুমি দেখো একটা ইলেকট্রনের প্রোটনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা, আমাদের উদাহরণে এটাই দিয়ে দিয়েছে, দেখো এটা প্রোটন এটা ইলেকট্রন। এখন তারা কি করবে পরস্পরকে? সে কি বলবে? সে বলবে আসো, তাকে টান দিবে, কারণ এটা নেগেটিভ চার্জ। আবার সে তাকে কি বলবে? আসো, মানে তারা পরস্পরের দিকে আকর্ষণ বল কাজ করবে। এখন দুইজনের মধ্যে ক্রিয়াশীল বল কত সেটা আমরা বার করব। সেটা বার করবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার, এটা তো ফর্মুলা, তাই না? তাহলে এখন বলো এই জিনিসটার মানকে আমরা জানি কি না? হ্যাঁ, এটা একটা ধ্রুবক, শূন্যস্থানের জন্য আমরা জানি 9 × 10⁻৯। আদান দ্বয়ের মান দেওয়া আছে কিনা? হ্যাঁ, তো তুমি যদি এখানে আদান দ্বয় দেখো, এটা হচ্ছে 9 × 10⁻৯। হ্যাঁ, আর এখানে Q1 এর মানটা কত সেটা মাইনাসই বসাইলা, Q2 এর মান কি প্লাসই বসাইলা, বাই দূরত্ব স্কয়ার। তো তুমি যদি মাইনাস সহ বসাও, এই মাইনাসটা কি মান বুঝায়? না, এই মাইনাসটা আসলে দিক বুঝায়। দেখো তো তারা আকর্ষণই করছে না, তো আমরা মাইনাসটা দিব না, কারণ আমরা তো বুঝছি আকর্ষণ করছে। তাহলে মাইনাসটা যেহেতু আকর্ষণ করছে, আমরা দিকটা কিন্তু অলরেডি দিয়ে দিছি, শুধু মানটা বার করছি। তাহলে আমরা যদি পজিটিভ মানটা শুধু ইউজ করি, এর মানে হচ্ছে আমরা বলের শুধু মান বার করছি, বলের দিক নিয়ে আমরা চিন্তা করছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বলের মানটা তুমি বার করবা, ইয়ের মানগুলো বসাবা, করে একটা বল পাবা। বলের মানটা কত আসবে? বলের মানটা আসবে মোটামুটি 5.76 ইন্টু করবা বাসায়। হ্যাঁ, আমার এখানে করা আছে, তো আমাদের শিটে আমরা দিয়ে দিব তোমাদের। হ্যাঁ, 5.76 10⁻৯ নিউটন। আচ্ছা, তাহলে এখন বাচ্চারা মনোযোগ দাও। তাহলে তারা পরস্পরকে দেখো, তাহলে এই আদান তাকে বল দিচ্ছে, এই আদানও কিন্তু তাকে বল দিবে, তাহলে তারা পরস্পর কত বল দিবে? তারা কিন্তু পরস্পর এই বলে আকর্ষণ করবে। শোনো, তাহলে এই আদান তাকে টান দিবে কত বলে? ওই বলে। এই আদান তাকে টান দিবে কত বলে? ওই বলে, মানে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলতে পারবা যে যদি এই আদান তাকে টান মারে কত বলে, সেই বলটা হচ্ছে এটা, তাহলে এই আধানটার বা এই প্রোটনের ত্বরণ কত হবে? তাহলে একটা বল দিলে কি ত্বরণ হবে না? হ্যাঁ, তাহলে F = কত? F = ma, তাই না? ত্বরণ। তো আমরা এখন প্রোটনের ত্বরণ বার করতে চাই, তাহলে প্রোটনের ত্বরণ, আর ভরটা কার? প্রোটনের ভর। তাহলে প্রোটনের ত্বরণটা কত হবে? AP কত হবে? সেটা হবে F/mp। তাহলে দেখো তো F এর মান তো তুমি বার করলা, আর প্রোটনের ভর কি তুমি জানো? 1.67 10⁻27 কেজি, জানো এটা? এটা প্রোটনের ভর। আর ইলেকট্রনের ভর কত বাচ্চারা? 9.1 × 10⁻31 মনে হয় না, 31 কেজি। ওকে, প্রোটনের ভর বেশি, ইলেকট্রনের ভর কি কম। এগুলো দেওয়া থাকবে বাচ্চারা, না দেওয়া থাকলেও তোমাকে বার করে নিতে হবে। হ্যাঁ, 1.67 10⁻, এটা মনে রাখবা। শোনো, প্রোটনের ভর হচ্ছে 1.67 10⁻27 কেজি, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি, ঠিক আছে? তো এগুলো দেওয়া থাকলে কি তুমি এখন বার করতে পারবা কি না বলো না? এই মানগুলো মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো দেখো, তাহলে প্রোটনের ত্বরণটা বার করতে পারলা। অনুরূপভাবে প্রোটন কি ইলেকট্রনকে টান দিচ্ছিল না? তো ওই বলের কারণে ইলেকট্রনের কি পরিমাণ ত্বরণ হবে এটা আমরা বার করতে পারবো। তাহলে F = কত? ma। বাট আমাদের বলের মান তো দুইজনের ক্ষেত্রে একই, বাট এক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভর নিব, ইলেকট্রনের ত্বরণ নিব না। তাহলে ইলেকট্রনের ত্বরণটা কত হবে? F/me। তাহলে বসাই দিলে মানটা পাওয়া যাবে কিনা? সবাই কি বুঝছো? আচ্ছা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। তাহলে আমরা আজকে এই পর্যন্ত কি পড়লাম? এ পর্যন্ত প্রথম থেকে আমরা পড়লাম যে স্থির তড়িৎ কি। স্থির তড়িৎ হচ্ছে স্থির আধান নিয়ে আমরা যেখানে পড়বো সেটা হচ্ছে স্থির তড়িৎ, আর চল আধান নিয়ে যেখানে পড়বো চল তড়িৎ। তারপর আমরা ঘর্ষণের ফলে কি হবে, ঘর্ষণের ফলে
একটা বস্তু ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে আর একটা পজিটিভলি চার্জ দিতে হবে। কারণ কে নেগেটিভলি হবে কে পজিটিভলি হবে এটা আসলে তাদের উপর ডিপেন্ড করে। যার আসক্তি বেশি সে নেগেটিভ, যার আসক্তি কম সে পজিটিভ। তাহলে একটা চার্ট দেওয়া ছিল আমাদের, তারা এরকম ঘষে টসে দেখছে কে নেগেটিভ হয়, যে নেগেটিভ হয় তাকে নিচে রাখছে, মানে সে লোভী, আর যে মনে কর ধনাত্মক হয় দিয়ে দেয় দাতা সে উপরে আছে, বুঝছো? তারপর আমরা কি পড়ছি, আদানের কোয়ান্টাইন পড়ছি, তারপর আমরা কি পড়ছি, বিন্দু চার্জ পড়ছি, তারপর কুলম্বের সূত্র পড়ছি। কুলম্বের সূত্র থেকে দেখছি যে দুইটা আদানের মধ্যে ক্রিয়াশীল বল তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আদানদ্বয়ের মান, দূরত্ব আর মাধ্যমের উপর। মাধ্যমের কোন প্রপার্টির উপর ডিপেন্ড করে, ভেদনযোগ্যতার উপর করে। শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র, অন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, অন্য মাধ্যমে কুলম্বের সূত্র। আচ্ছা একটা জিনিস আছে আমরা দেখাই দিব এটা দ্বারাও। তারপর একাধিক মাধ্যমের জন্য আমাদের, সরি একাধিক মাধ্যম না, একাধিক আধান থাকলে তড়িৎ বলের মানে বলটা কোন দিকে হবে সেটার জন্য কি করতে হবে, সবার জন্য বল বার করে লাস্ট পর্যন্ত সবাই মিলে একটা লোভ দিয়ে হবে। ঠিক আছে, তো আমরা ম্যাথ করলে সেই জিনিসটা ক্লিয়ার হবে। জাস্ট আমরা ভেক্টর রূপটা একটু দেখাই দেই, তারপর শেষ। 1 মিনিট লাগবে বাচ্চারা, তোমরা একটু প্রস্তুত হও, 1 মিনিট। হ্যাঁ, ভেক্টর রূপ, হ্যাঁ এটা আসে পরীক্ষায় এমসিকিউতে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এটা আমাদের একটু মিস হয়ে গেছিলো, আমরা করাই দিই। দেখো কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের কি রূপ, ভেক্টর রূপ। ঠিক আছে, ওকে একটু দেখো, মনোযোগ দাও। তো আমাদের এটা Q1 আদান, এটা হচ্ছে Q2 আদান। শোনো, পজিটিভ, দুইটাই পজিটিভ। হ্যাঁ, তো এখন বলো এ আদান তাকে কি করবে, ধাক্কা মারবে, এফ বলে। ওই আদানও তাকে ধাক্কা মারবে, কত বলে, এফ বলে। বুঝছো তো নাকি, সমান বলে ধাক্কা মারবে। তাদের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আচ্ছা আমরা বলের মানটা কিভাবে জানি, বলের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটাই তো না? বাট আমরা এখন ভেক্টর রূপে দেখতে চাই। হ্যাঁ, ভেক্টর রূপে দেখো। তাহলে এখন এদিকে তাকাও, তাহলে এই যে বলটা ভেক্টর রূপ মানে কি, তুমি বলের মানে না চিন্তা করলা, বাট ভেক্টর রূপে লিখবা, মানে ভেক্টর দিবা আর কি, মানের সাথে দিকও চিন্তা করবা। তাহলে আমরা এখন বার করতে চাই এফ ভেক্টর, মানও লাগবে দিকও লাগবে। এফ ভেক্টরের মান কি এইটাই না বাচ্চারা? হ্যাঁ, দিক কোন দিকে, দিকটা অ্যাড করলেই তো ভেক্টর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এফ ভেক্টরের দিকটা আমরা বার করতে চাই। দেখো তো এফ ভেক্টরের দিকটা কি এই দিকে না? হ্যাঁ, তো আমরা এখন এমন একটা কাজ করব যে কাজ করলে দিকটা প্রকাশ করবে। আচ্ছা, তো আমরা এখানে একটা একক ভেক্টর গুণ করব। একক ভেক্টর হচ্ছে ইউ ক্যাপ। তাহলে ইউ ক্যাপ একটা একক ভেক্টর, অথবা তুমি এখানে ডি ক্যাপও দিতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, যে কোনো একটা একক ভেক্টর দিবা। বলো তো এই মানের সাথে একক ভেক্টর গুণ করলা, একক ভেক্টরের মান কি 1 না? এই মানটার সাথে 1 গুণ করলে তো মানে এটাই থাকবে, মান কি চেঞ্জ হয়েছে না? মান একই আছে। তাহলে এই একক ভেক্টরটা কি করবে, দিক বলবে। এখন এই একক ভেক্টরের দিক কোন দিকে, মনোযোগ দিবা। একক ভেক্টরের দিক হচ্ছে, তোমরা কি একক ভেক্টর বার করতে পারো? যদি এটা একটা ভেক্টর হয়, মনে করো ডি ভেক্টর হয়, হ্যাঁ ডি ভেক্টরের দিক যদি এই দিকে হয়, যখন এটার মান মনে করো 4, একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওইটা একক ভেক্টর হয়ে যায়, মান 1 হয়ে যায়। দেখো ডি ভেক্টরের মান 4, তাকে 4 দ্বারা ভাগ করো, সে কমে এক ঘরের একটা ভেক্টর হয়ে যাবে। বুঝছো, এটা হবে ডি ক্যাপ। ডি ক্যাপ একটা একক ভেক্টর যার মান 1, যার দিক কোন দিকে হবে, ডি ভেক্টরের দিকে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন বার করব ডি ক্যাপের দিক কোন দিকে। ডি ক্যাপের দিক কার দিকে, ওই ডি ভেক্টরের দিকেই। ডি ভেক্টর কার দিকে, শোনো মনোযোগ দিবা, খুব ইম্পর্টেন্ট কথা। তুমি চাচ্ছ যে এই আদানের উপর বল বার করতে চাও না, তাহলে এই আদানটা কোন দিকে যায় সেটা বার করতে চাও। তাহলে তোমার আরেকটা আদান কি আছে, এটা। তাহলে যে আদানের জন্য, যে আদানের বল বার করতে চাও, আর আরেকটা আদান যেটা আছে, ওই আদান থেকে যে আদানের উপর বল বার করতে চাও, ওই আদানের যে দিকে যে দিক, সেই দিকটা হবে ডি এর দিক। তো দেখো এই পর্যন্ত দূরত্ব তো ডি, বাট আমরা তো এখন একটা তীর চিহ্ন দিব, মানে দিক চিন্তা করব। তাহলে ডি এর দিক কোন দিকে, ডি এর দিক কি এই দিকে না এই দিকে? তাহলে আমরা ধরবো কোন দিকে জানো, যে আদানের উপর বল বার করব ওই আদানের দিকে, কোন আদান থেকে আরেকটা যে আদান আছে। ঠিক আছে, তাহলে দেখো তো ডি এর দিকটা কি প্রথম আদান থেকে যে আদানের উপর আমরা বল বার করছি তার দিকে হচ্ছে। তাহলে বলো তো ডি এর দিক যে দিকে, এফ এর দিক কি একই দিকে কিনা? হ্যাঁ একই দিকে। তাহলে আমরা এখানে এই ডি ক্যাপের দিকও কোন দিকে হবে, ডি ক্যাপের দিক কি এক ঘরের ভেক্টর হবে, বাট একই দিকে হবে কিন্তু বাচ্চারা। দেখো ডি ভেক্টরকে যখন তুমি তার মান দ্বারা ভাগ করলা, তাহলে ডি ক্যাপ পাবা। ডি ক্যাপের দিক কি ওই ডি এর দিকে হবে না? তাহলে এফ এর দিক যে দিকে, ডি এর দিক একই দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ডি এর দিকটা কার দিকে, ডি ক্যাপের দিক যে দিকে, এফ এর দিকটা সেই দিকে। সবাই এটা বুঝছো কিনা? হয়ে গেছে বাচ্চারা, দেখো তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার, আর ডি ক্যাপের পরিবর্তে ডি ভেক্টর বাই ডি ভেক্টরের মান লেখা যায়। ঠিক আছে, আর ডি স্কোয়ার আর ডি গুণ করলে লাস্ট পর্যন্ত কত হবে, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি কিউ হয়ে যাবে না? ডি স্কোয়ার আর ডি গুণ করে, আর এখানে হবে ডি ভেক্টর। হ্যাঁ, এটাও কিন্তু ভেক্টর রূপ, আসে পরীক্ষায়। পাল্লা বাচ্চারা, সবাই ক্লিয়ার হয়েছে কিনা? বলো 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 বলো।
ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা এখন দেখো বাচ্চারা মনোযোগ দাও, আরেকটু ক্লিয়ার করে দেই তোমাদের। এটা হচ্ছে Q1, এটা হচ্ছে কি Q2, তাদের মাঝখানে দূরত্বটা কত ছিল? T। এখন আমরা এই আদানের উপর বলটা বার করতে চাই। হ্যাঁ দেখো একই রকমই হবে। তাহলে এই আদানের উপর বল বার করতে চাও, তাহলে এই আদানের উপর বলটা কোন দিকে? এই দিকে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এফ ভেক্টরের দিক। তাহলে এফ এর মান তো তুমি জানো 1/4πε0 Q1 Q2 বাই ডি স্কোয়ার, মান একই থাকবে, বাট আমরা এখন এফ এর দিক চিন্তা করতে চাই। তাহলে মানের সাথে কি লাগবে? একটা একক ভেক্টরও গুণ দিতে হবে। তাহলে একক ভেক্টরটা হবে ডি ক্যাপ, ঠিক আছে? আর ডি ক্যাপের দিক কোন দিকে বলো তো এবার? তাহলে এখন তুমি কোন আদানের জন্য বল বার করতে চাও? এই আদানের জন্য। তাহলে আরেকটা যে আদান আছে সেই আদান থেকে যে আদানের উপর বল বার করতে চাই তার দিকে হবে আমাদের ডি ভেক্টরের দিক, ঠিক আছে? তাহলে ডি ভেক্টরের দিক জানলে তুমি কি ডি ভেক্টরকে ডি তার মান দ্বারা ভাগ করলে কি ডি ক্যাপ পাবা? হ্যাঁ, ডি ক্যাপের দিক কোন দিকে হবে বলো তো? ওই ডি ভেক্টরের দিকে না? তাহলে এক ঘরের ভেক্টর পাবা। তাহলে ডি এর মান যদি 4 হতো তার মান দ্বারা ভাগ করলে ডি ক্যাপ পেয়ে যেতা, এবং ডি ক্যাপের দিক যেদিকে বলের দিক সবসময় একই দিকে হচ্ছে। একই রকম না সবার? সবাই ক্লিয়ার হয়েছে কিনা? এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলো। তাহলে শেষ করে দিব আজকে, তারপর আমরা তড়িৎ ক্ষেত্র আলোচনা করবো নেক্সট ক্লাস। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে কিনা বলো। সবাইকে বুঝছো? কথা বলো। বলো না, এরকম করতেছ কেন? মোস্তাকিম, আব্দুর রহমান, ফারিয়া, তারপর রতি, আর কে কে আছে? অনেকে চলে গেছে মনে না? রিম, ফারিয়া, তারপর অরিজিৎ সিং, সোহাগ, আব্দুর রহমান, ওকে, নাহিদা। সবাই বুঝছো না? ওকে, ঠিক আছে বাচ্চারা, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত। আজকে আমরা কুলম্বের সূত্রটা কি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্র দিয়ে কিভাবে মান বার করতে, এটা দেখছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র পড়বো, তারপর ম্যাথ করবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা হচ্ছে একাধিক ভেক্টর লব্ধির ফর্মুলা মানে নিয়মটা দেখে নিবে ভেক্টর অধ্যায় থেকে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।